আলোর প্রতিফলন চ্যাপ্টার চলছিল, ঠিক আছে। এবং আলোর প্রতিফলন চ্যাপ্টারে যতটা হয়েছে, কেউ যদি আগের ক্লাসগুলো নাও থাকে, কিন্তু সেগুলো ক্লাস 10-এ ছিল, ঠিক আছে। যেমন গোলীয় দর্পণের হচ্ছে কি, ফোকাস কাকে বলে, মেরু কি, প্রধান অক্ষ কি, এগুলোই হয়েছিল। আর একটা প্রমাণ করা হয়েছিল, সেটা হচ্ছে কি না, আর সমান 2f, ঠিক আছে। আর সমান 2f এটা ক্লাস 10-এও ছিল। আমি কিছু কিছু জিনিস জিজ্ঞেস করছি, একবার দেখবি। আচ্ছা, আমি যেটা বলছি যে একটা একটা চ্যাপ্টার শেষ হবে এবং সেই চ্যাপ্টারের সাজেস্টিভ বলে দেবো, কেন কি লাস্টে গিয়ে এবং একটা কোশ্চেন পেপার যেটা আগের বছর, সেটা কারোর কাছে একবার রাখিস, প্রত্যেক টিউশন ডেটে ব্যাগে রেখে দিস, ঠিক আছে। ওটা হচ্ছে দেখলে বোঝা যাবে যে আগের বছর কি পড়েছে, সেই অনুযায়ী এই বছর কি কি পড়তে পারে। যেমন এই প্রতিফলন চ্যাপ্টারে এত সময় যেগুলো পড়ানো হচ্ছে, ওগুলো পরীক্ষায় দেবে না, কোনো ডেরিভেশনও দেবে না, কেন কি এগুলো বেসিক জিনিস ক্লাস 10-এও ছিল। এরকম প্রমাণ দেবে না এই কারণে যে আর সমান 2f, এই প্রমাণটা দেবে না এই কারণে এটা ক্লাস 10-এর হিসাবে এবং ক্লাস 12-এর হিসাবে সহজ, ঠিক আছে। দিতে পারে কি না, দর্পণের সমীকরণ, যেটা আজকের প্রমাণ করাবো, ঠিক আছে। হ্যাঁ, এবারে আমি কিছু জিনিস বেসিক আগে জিজ্ঞেস করছি, দেখ, বলবি। হ্যাঁ, এটা আর এটা উপরেরটা কি দর্পণ? অবতল। দেখবি কি রকম, কি বলছি শোন। যে সাইডে এরকম মানে হচ্ছে সিলভারিং করা আছে, মানে পারদের প্রলেপ দেওয়া আছে, ও সাইডে তো আলোর প্রতিফলন হবে না, এই সাইডে হবে, নিচু সাইডে, ঠিক আছে, অবতল, ঠিক আছে, অবতল। আর এটা দেখ, এই সাইডে যদি পারদের প্রলেপ দেওয়া থাকে, তাহলে উঁচু সাইডে আলো পড়বে, উঁচু উত্তল, ওখান থেকে মনে রাখতে পারিস, ঠিক আছে। এবারে এর ফোকাস কোথায় হয়েছিল? এখানে, তাই না, ফোকাস এখানে। আর যদি বলি বক্রতা ব্যাসার্ধ, এখানে। বক্রতা ব্যাসার্ধ মানে কি না, এই যে যে গোলীয় দর্পণটা, যে গোলকের অংশ তার কেন্দ্র, বক্রতা কেন্দ্র, ঠিক আছে। এই দর্পণটা কোন একটা গোলকের অংশ, যে গোলকের অংশ তার কেন্দ্রকে আমরা কি বলছি? বক্রতা কেন্দ্র। আর এটা হচ্ছে কিনা ফোকাস। ফোকাস কি করে আসে না, সমান্তরাল আলোক রশ্মি এলে যেখানে মিলিত হবে, ঠিক আছে, যেখানে এসে মিলিত হবে, সেটাই হচ্ছে কি ফোকাস, ঠিক না। তো বল, এইখানে যে মিলিত হয়েছে মানে অবতল দর্পণের ফোকাসটা সৎবিম্ব না অসৎবিম্ব? সৎবিম্ব। অবতল দর্পণের ফোকাস হচ্ছে কি সৎবিম্ব, যেখানে আলোক রশ্মি মিলে গেছে, মানে সত্যিকারের মিলেছে যেটা, সেটা হচ্ছে কিনা সৎবিম্ব। উত্তল দর্পণের ক্ষেত্রে দেখ, বক্রতা কেন্দ্র থাকবে এখানে কোথাও, আর ফোকাস থাকবে এখানে কোথাও, এবং এই ফোকাসটা কিন্তু অসৎবিম্ব। কেন কি, যদি আলোক রশ্মি প্রধান অক্ষের সমান্তরাল ভাবে আসে, তাহলে সেটা এরকম করে চলে যাবে, ঠিক আছে। এগুলো তোরা ক্লাস 10-এও ছিল, তো এই রকম এই পথে চলে যাবে, ঠিক না। তো আলোক রশ্মি এইখান থেকে যখন কেউ দেখবে, সে কি দেখবে, যে আলোক রশ্মি এই বিন্দু থেকে আসছে বলে মনে হয়, ঠিক আছে। আসছে বলে মনে হয় মানে কি, প্রকৃতপক্ষে ওখানে কোনো আলোক রশ্মি নেই, এই জন্য হচ্ছে কি উত্তল দর্পণের ফোকাস হচ্ছে কি অসৎ বিম্ব, ঠিক আছে। হ্যাঁ, এবারে আরেকটা তোদেরকে আমি বলেছিলাম যে দর্পণের আগে যা যা হবে, দর্পণের আগে যা যা হবে সেগুলো হচ্ছে কি সৎ। কেন সৎ? দেখ, যদি বলি যে এখানে এই চ্যাপ্টারটা কি চলছে, আলোর প্রতিফলন। প্রতিফলন মানে কি, আলোক রশ্মি কোনো দর্পণে পড়বে, পড়ে আবার সেই মাধ্যমে ফিরে আসবে, সেটা অবতল দর্পণ হোক কি উত্তল দর্পণ হোক কি সমতল দর্পণ হোক, তাই না, যে কোনো দর্পণই হোক না কেন, আলোক রশ্মি প্রতিফলনের পর কি আসবে? আলোক রশ্মি হচ্ছে প্রতিফলনের পর পুনরায় প্রথম মাধ্যমে ফিরে আসবে। তো যদি বলি যে দর্পণের ক্ষেত্রে মানে প্রতিফলনের ক্ষেত্রে প্রতিবিম্ব সৎ বলবো না অসৎ বলবো, একে দেখে এক চান্সে বলার উপায় কি, আলোক রশ্মি প্রতিফলনের পর যাচ্ছে কোথায়? সেই প্রথম মাধ্যমে, মানে দর্পণের সামনে। আলোক রশ্মি কোনোদিন কি দর্পণকে ভেদ করে যেতে পারবে? পারবে না, ও প্রতিসরণ চ্যাপ্টারে আসবে। তো এখানে আলোক রশ্মি প্রতিফলনের পর যেহেতু দর্পণের সামনে আসছে, যদি বাই চান্স দর্পণের সামনে আলোক রশ্মি মিলে যায়, তাহলে ওটা কি সৎবিম্ব।
তাহলে দর্পণের সামনে সৎ বিম্ব গঠিত হয় আর দর্পণের পেছনে অসৎ বিম্ব গঠিত হয়। এই কথাটা কিন্তু প্রতিসরণ চ্যাপ্টারে গিয়ে উল্টে যাবে। কেন কি প্রতিসরণে কি হয়, আলোক রশ্মি ভেদ করে ওই মাধ্যমে চলে যায়, ওখানে গিয়ে মিললে তবে ওটা সৎ বিম্ব। তার মানে কি প্রতিসরণের ক্ষেত্রে ওই মাধ্যমে গিয়ে মিলবে, সেটা হবে সৎ বিম্ব। আর প্রতিফলনে এই জন্য তো আলো চ্যাপ্টার কেন কনফিউজিং হয়, কেন কি একবার প্রতিফলনের যেগুলো যেগুলো সৎ বিম্ব অসৎ বিম্ব হচ্ছে প্রতিসরণে গিয়ে উল্টে যাবে। আর সব থেকে ভালো বোঝার উপায় কি, আলোক রশ্মি মিললে সৎ বিম্ব আর কোথাও থেকে আসছে বলে মনে হলে অসৎ বিম্ব। ঠিক আছে, এবারে আজকে আমরা দেখবো কি, এখানে দেখ যখন পরীক্ষায় ছবি আঁকতে দেবে, ছবি আঁকতে ক্লাস 10-এ দেয় যে ছবি এঁকে দেখাও, আর তোদের কিন্তু অঙ্ক পড়ে বেশি। যদি ছবি আঁকতে দেয়ও তাহলে ছবি আঁকবে কিরকম দেখ, প্রথমে পেন্সিল কম্পাস ইউজ করাই ভালো। প্রথমে কি করবি, একটা 6 সেমি নিতে পারিস, 6 সেমি 6 সেমি 6 সেমির একটা দৈর্ঘ্য নিয়ে নিবি। 6 সেমি 6 সেমি নিলে কি হয়, পেজেও ধরে যায়। আমি ক্লাস 10-এর স্টুডেন্টদেরকেও বলি 6 সেমি নিলে পেজে ধরে যায় আর হচ্ছে ফোকাস দৈর্ঘ্য ঠিকঠাক মতো করা যায়। তো 6 সেমি একটা লাইন টেনে নিয়ে কি করবি, কম্পাস বসাবি, এখানে বসে কি করবি 6 সেমি ব্যাসার্ধের একটা এরকম বৃত্ত চাপ করবি, হয়ে গেল। অবতল দর্পণ বললে এরকম, উত্তল দর্পণ বললে তাহলে ওদিকে বসিয়ে করতে হবে, এটা অবতল দর্পণ হচ্ছে। তাহলে 6 সেমি হয়ে গেছে, এটা এখান থেকে একটা লাইন টেনে দিবি। তাহলে এটা হচ্ছে কি মেরু, মেরুকে কি দিয়ে প্রকাশ করা হয়, ও দিয়ে। আর এটা হচ্ছে কি বক্রতা কেন্দ্র, যেটা হচ্ছে সি। ঠিক আছে, আমার হেডিং হচ্ছে কি না, অবতল দর্পণে প্রতিবিম্ব গঠন। লিখতে থাকবি এবার, অবতল দর্পণে প্রতিবিম্ব গঠন। বাদ বাকি আগের গুলো যারা ছিলিস না তারা একবার ভিডিও দেখে নিস আগে। ঠিক আছে, অবতল দর্পণে প্রতিবিম্ব গঠন। 1 নম্বর, বস্তু অসীমে অবস্থিত। ঠিক আছে, 1 নম্বর হচ্ছে কিনা বস্তু অসীমে অবস্থিত। অবতল দর্পণে বস্তুর প্রতিবিম্ব গঠন, আর এখানে আমি হেডিং দিয়েছি কিনা বস্তু অসীমে অবস্থিত। ঠিক আছে, অসীমে অবস্থিত। তো ছবি কিরকম আঁকছি, ছবি আঁকছি যে একটা 6 সেমি দৈর্ঘ্য নিয়ে, 6 সেমি ফিক্স নয়, আমি 6 সেমি কেন বলছি, কেন কি খাতায় ধরে যায় ভালোভাবে। ঠিক আছে, এর থেকে বেশি করলে 10 সেমি করলে অনেক বড় হবে, লাইট মিলবেও কিন্তু অনেক দূরে দূরে গিয়ে দেখা যাবে, খাতায় এত ধরবে না, খাতা পেরিয়ে চলে যাবে। তো এটা হচ্ছে কি এর মেরু, এটা হচ্ছে এর বক্রতা কেন্দ্র। তাহলে বল ফোকাস কোথায় হবে, একদম মাঝে, মানে 3 সেমিতে এইখানে কোথাও ফোকাস হবে। ঠিক আছে, হাতে করলে কিন্তু মিলবে না, পেন্সিল কম্পাসে করলে আরামসে যা যা ছিল একদম মিলে যাবে। তাহলে বক্রতা কেন্দ্র, মেরু, আর এটা হচ্ছে কি ফোকাস। ফোকাস কোথায় দেবো, 3 সেমিতে। ঠিক আছে, আচ্ছা বস্তু অসীমে অবস্থিত মানে কি, অসীমে অবস্থিত থাকলে সেখান থেকে আসা আলোক রশ্মি সমান্তরাল আমরা ধরি। ঠিক আছে, অসীম থেকে আসা, আমরা দেখ অসীম, আমরা যদি বলি দেখ কোন আলোক রশ্মি যদি বলি এইখানে বস্তু আছে, তার মানে কি এখান থেকে আলো ধরে এরকম করে ছড়িয়ে আসবে কোনোভাবে। আমি যদি বলি বস্তু অসীমে আছে, তাহলে কি করবো, এই আলোক রশ্মি গুলোকে আমি কিরকম করবো, এরকম করে টানবো, তার মানে কি ওদিকে কোথাও মিলবে না। তোরা জানিস সমান্তরাল কাকে বলে, যারা কখনোই মিলবে না। মানে আমি যদি বলি কোথায় মিলবে, অসীমে, তার মানে কি অসীম থেকে, অসীমে বস্তু আছে মানে কি যেখানে বলবে বস্তু অসীমে সেখানে ধরতে হবে কিনা সমান্তরাল আলোক রশ্মি। এটা যা এরপরে লেন্স চ্যাপ্টারেও সমান্তরাল আলোক রশ্মি, আলোক রশ্মি বস্তু অসীমে আছে মানেই প্রথম মাথায় ক্লিক করে যাওয়া উচিত যে আলোক রশ্মি আমাদেরকে সমান্তরাল নিতে হবে। এবারে কথা হলো যে এই সমান্তরাল আলোক রশ্মি প্রধান অক্ষের সাথে সমান্তরাল নাও হতে পারে, কেন কি দর্পণ তো এইটুকু, বস্তু অসীমে আছে, ধরো সূর্য, সূর্য থেকে আলোক রশ্মি আসছে, তো সমান্তরাল তো আসবে, কিন্তু প্রধান অক্ষের সাথে সমান্তরাল নাও হতে পারে। ঠিক আছে, তাহলে আমি এখানে কি নেব, এরকম ধরো সমান্তরাল আলোক রশ্মি নিলাম। ঠিক আছে, সমান্তরাল আলোক রশ্মি দুটো নিয়েছি। বল ফোকাস কাকে বলে, ফোকাস ছিল কি, একটা ছিল মুখ্য ফোকাস আর একটা ছিল গৌণ ফোকাস। আমি একবার মনে করাচ্ছি, মুখ্য ফোকাস কি ছিল,
মুখ্য ফোকাস ছিল কি প্রধান অক্ষের সমান্তরাল ভাবে যদি আসে তাহলে একটা নির্দিষ্ট বিন্দুতে গিয়ে মিলে যাবে এইখানে, ওটা হলো মুখ্য ফোকাস। ঠিক আছে, প্রধান অক্ষের সমান্তরাল ভাবে আসতে হবে। আচ্ছা, যে বিন্দুটা ফোকাস হলো সেই বিন্দু দিয়ে যদি আমি একটা তল কল্পনা করি লম্বা হবে, তাহলে ওটা হবে কি ফোকাস তল। ঠিক আছে, কি কি বললাম? এটা হলো অবতল দর্পণ, এর প্রধান অক্ষের সমান্তরাল ভাবে আলোক রশ্মি গিয়ে যদি দর্পণে পড়ে তাহলে প্রতিফলনের পর এই প্রধান অক্ষের উপর একটা বিন্দুতে মিলিত হবে, এটা হলো মুখ্য ফোকাস। মুখ্য ফোকাস হয়ে যাওয়ার পরে এই ফোকাস বিন্দু দিয়ে যাবে এবং প্রধান অক্ষের সহিত লম্বা একটা তল কল্পনা করব, এই তলটা হচ্ছে কি না ফোকাস তল, এটা হচ্ছে কি ফোকাস তল। এবারে কথা হলো যে ধরো এই দর্পণের এটা কি ফোকাস তল, এটা হচ্ছে কিনা ফোকাস তল, এটা এখন যে আলোক রশ্মি নিয়েছি তারাও কিন্তু পরস্পর সমান্তরাল, তারাও সমান্তরাল, কিন্তু তারা প্রধান অক্ষের সাথে সমান্তরাল নয়। এটা আর এটা পরস্পর সমান্তরাল, নিজেদের মধ্যে সমান্তরাল কিন্তু প্রধান অক্ষের সমান্তরাল নয়। তাহলে এরা কোথায় মিলবে? এরা মিলবে ফোকাস তলের ওপর কোনো বিন্দুতে, এইখানে ফোকাস তলের ওপর কোনো বিন্দুতে এসে মিলে যাবে। ঠিক আছে, তাহলে প্রধান অক্ষের সমান্তরাল হলে একদম প্রধান অক্ষের ওপরে একটা নির্দিষ্ট বিন্দু মিলবে, আর নিজেরা পরস্পর সমান্তরাল কিন্তু প্রধান অক্ষের সহিত আনত ভাবে পড়লে ফোকাস তলের উপর একটা বিন্দুতে মিলবে। তাহলে এই দুটো আলোক রশ্মি এখানে এসে মিলল। এবার এখান থেকে যদি আমি একটা প্রধান অক্ষের উপরে যদি আমি একটা লম্ব টেনে দিই, এটাই হয়ে যাবে কি প্রতিবিম্ব, এইটা হয়ে যাবে কি না প্রতিবিম্ব, যেটা আমি একটু মোটা করে রেখেছি। তাহলে প্রতিবিম্ব কোথায় তৈরি হলো? ফোকাস তলে। তাহলে বস্তু অসীমে থাকলে আলোক রশ্মি কেমন নেব? সমান্তরাল, নিজেদের মধ্যে সমান্তরাল কিন্তু প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল নাও হতে পারে। তাহলে এরকম করে আসে পড়বে, পড়ে মিলবে কোথায়? ফোকাস তলে। যে বিন্দুতে মিলবে সেই বিন্দু থেকে প্রধান অক্ষের উপর লম্ব টানলেই পেয়ে যাব প্রতিবিম্ব। এখানে আমাদেরকে কি কি করতে হবে? প্রতিবিম্বের অবস্থান, প্রতিবিম্বের অবস্থান কোথায় হবে? প্রতিবিম্বের অবস্থান ফোকাস তলে, ফোকাস তলে, প্রতিবিম্বের অবস্থান ফোকাস তলে, ফোকাস তলেই হয়েছে, ঠিক না? হ্যাঁ, এবার লিখবো কিনা প্রতিবিম্বের, প্রতিবিম্বের প্রকৃতি। প্রথম সৎ বিম্ব না অসৎ বিম্ব? সৎ বিম্ব, আলোক রশ্মি মিলেছে তাহলে সৎ বিম্ব, সৎ বিম্ব। তাহলে কি হচ্ছে? এটা প্রতিবিম্বের প্রকৃতি হচ্ছে কি সৎ বিম্ব, ঠিক সৎ বিম্ব হচ্ছে মানে আলোক রশ্মি মিলে যাওয়ার পরে এই প্রতিবিম্বটা তৈরি হয়েছে। দ্বিতীয় হচ্ছে কি প্রতিবিম্বটা সমশীর্ষ না অবশীর্ষ? দেখ আমি যদি বলি বস্তু এদিকে কোথাও ছিল অনেক দূরে, তো বস্তু প্রধান অক্ষের ওপরের দিকে এরকম হয়েছিল, প্রতিবিম্ব কিরকম হয়েছে? উল্টো। ঠিক আছে, অবশীর্ষ হবে, অবশীর্ষ মানে কি? উল্টো। ঠিক আছে, আর এটা তোরা বুঝবি যে সৎ বিম্ব হলেই অবশীর্ষ হবে, ঠিক আছে, অসৎ বিম্ব হলে সমশীর্ষ হবে। তাহলে সৎ বিম্ব হলো অবশীর্ষ হলো, ঠিক। তারপরে বস্তুর তুলনায় আকারে ছোট না বড়? ছোট। অসীমে আছে, অসীম থেকে আলোক রশ্মি আসছে মানে ওটা অনেক বড় বস্তু। সূর্য যদি আমি ভাবি অনেক বড় বস্তু, তাহলে সূর্যের প্রতিবিম্ব এইটুকু হচ্ছে, কি লিখবো? প্রতিবিম্ব আকারে ছোট, কিন্তু ছোট লিখবো না, অনেক ছোট লিখবো। এটা কি এরপরে যেটা আসবে সেটাকে শুধু ছোট লিখবো। তাহলে কি লিখবো? হ্যাঁ, এখানে কি লিখবো? প্রতিবিম্ব কি লিখবো? বস্তুর তুলনায়, বস্তুর তুলনায় আকারে অনেক ছোট। বস্তুর তুলনায় কি হবে? আকারে অনেক ছোট। হ্যাঁ, ওদের হয়েছে। পরে হেডিং দিবি বস্তু বক্রতা কেন্দ্রের বাইরে অবস্থিত। 2 নম্বর, বস্তু বক্রতা কেন্দ্রের বাইরে অবস্থিত।
2 নম্বর কি হবে, বস্তু বক্রতা কেন্দ্রের বাইরে অবস্থিত। বক্রতা কেন্দ্রের বাইরে, মানে আমি কি করলাম, অসীম থেকে দর্পণের দিকে আস্তে আস্তে সরাচ্ছি, তাই না? প্রথমে একদম অসীমে ছিল, তারপরে আমি সরিয়ে সরিয়ে নিয়ে এসেছি। বক্রতা কেন্দ্রের বাইরে হবে, তারপরে হবে বক্রতা কেন্দ্রে, এরকম চলবে। তো এরকম একই ছবি, এটা হচ্ছে কি মেরু, এটা হচ্ছে কিনা বক্রতা কেন্দ্র সি, এটা হচ্ছে কিনা ফোকাস এফ। ঠিক আছে, চলো। আচ্ছা, তোদেরকে আমি রশ্মি অনুসরণ পদ্ধতি তো বলে দিয়েছিলাম না, বলিনি? রশ্মি অনুসরণ পদ্ধতি এটা বলেছিলাম যে প্রধান অক্ষের সমান্তরাল এলে ফোকাস দিয়ে যাবে, ফোকাস দিয়ে গেলে প্রধান অক্ষের সমান্তরাল যাবে, বক্রতা কেন্দ্র দিয়ে গেলে পুনরায় একই পথে ফিরে আসবে। ঠিক আছে, তবে আরেকবার বলে দিচ্ছি আমি। হ্যাঁ, রশ্মি অনুসরণ পদ্ধতি কি বলছি শোন, রশ্মি অনুসরণ পদ্ধতি একবার বলে দিচ্ছি, বইতেও আছে। রশ্মি অনুসরণ পদ্ধতি কি বলা হচ্ছে, ধরো এটা হচ্ছে কিনা অবতল দর্পণ। অবতল দর্পণের আমি যদি বলি প্রধান অক্ষের সমান্তরাল আলোক রশ্মি আসে, তাহলে সেটা কোথা দিয়ে যাবে, ফোকাস দিয়ে। কোথা দিয়ে যাবে, ফোকাস দিয়ে। প্রধান অক্ষের সমান্তরাল এলে ফোকাস দিয়ে যাবে। আচ্ছা, যদি উল্টো বলি, দেখ ধরো এই একটা আলোক রশ্মি এরকম গেল, এখানে একটা দর্পণ, ঠিক আছে, প্রতিফলিত হলো, প্রতিফলিত হলো, এখানে একটা লেন্স দেখা গেল এরকম গেল, এরকম চলছে। ঠিক আছে, তো এটাকে আমি যদি বলি যে এই যে আলোক রশ্মি যদি আমি এখানে ফেলি, এটা দিয়ে এটা দিয়ে আসছে, তো যদি আমি উল্টো করে দিই, মানে যদি বলি এখান থেকে আমি আলোক রশ্মি ফেলবো, তাহলে এ কিন্তু পুনরায় একই পথে গিয়ে আবার সেই সেম জায়গায় পৌঁছে যাবে। একে বলে আলোক রশ্মির প্রত্যাবর্তনশীল ধর্ম বা প্রত্যাবর্তী ধর্ম বলে। মানে আলোক রশ্মির গতিপথ যদি আমি 180 ডিগ্রি চেঞ্জ করে দিই, তাহলে সে কিন্তু তার পুরো পথটা কিন্তু পুনরায় সেই গতিপথে আবার ফিরে যাবে। ঠিক আছে, এরকম হচ্ছে। তাহলে দেখ, প্রধান অক্ষের সমান্তরাল এলে ফোকাস দিয়ে যায়, তাহলে ফোকাস দিয়ে গেলে কি হবে, ফোকাস দিয়ে গেলে প্রধান অক্ষের সমান্তরাল। ঠিক আছে, ভালো করে বন্ধ করে দিয়ে আসবে। হ্যাঁ, দুটো 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 প্রধান অক্ষের সমান্তরাল হলে ফোকাস দিয়ে যাবে, আর ফোকাস দিয়ে গেলে কি হবে, প্রধান অক্ষের সমান্তরাল ভাবে যাবে। এটা হলো কি না অবতল দর্পণের ক্ষেত্রে। উত্তল দর্পণের বেলা কি হবে, উত্তল দর্পণের বেলা, উত্তল দর্পণের বেলা কি হবে, প্রধান অক্ষের সমান্তরাল ভাবে এলে কি হবে না, ফোকাস থেকে আসছে বলে মনে হবে। প্রধান অক্ষের সমান্তরাল এলে ফোকাস থেকে আসছে বলে মনে হবে। উল্টো যদি করি, যদি ফোকাসের দিকে যায়, তাহলে প্রধান অক্ষের সমান্তরাল ভাবে যাবে। এগুলো এতবার বলা হবে, মাথার মধ্যে সেট হয়ে যাবে। ঠিক আছে, কোনো সমস্যা নেই। তাহলে উত্তল দর্পণের বেলা ফোকাস থেকে আসছে বলে মনে হবে, আর অবতল দর্পণের ক্ষেত্রে ফোকাস দিয়ে যাবে। ঠিক আছে, নেক্সট কি হচ্ছে, নেক্সট হচ্ছে কি যে একটা দর্পণের বক্রতা কেন্দ্র, এটা বক্রতা কেন্দ্র দিয়ে যদি কোনো আলোক রশ্মি যায়, বক্রতা কেন্দ্র দিয়ে আলোক রশ্মি যাওয়া মানে এটা কি হচ্ছে, ব্যাসার্ধর মতো আমি ভাবতে পারি। ব্যাসার্ধ কি হয়, সে বৃত্ত হোক বা গোলক হোক, সে কি হবে, তার উপরে লম্ব হবে। মানে এখানে এইটা যদি স্পর্শক হয়, তাহলে এখানে লম্ব ভাবে পড়েছে। তাহলে একটা আলোক রশ্মি গোলীয় দর্পণের বক্রতা কেন্দ্রের মধ্য দিয়ে যাওয়া মানে সে দর্পণে গিয়ে লম্ব ভাবে পড়েছে। হ্যাঁ, দর্পণে গিয়ে কি হচ্ছে না, লম্ব ভাবে পড়েছে। দর্পণের উপরে লম্ব ভাবে পড়া মানে কি, আপতন কোণ কত, 0। দর্পণের উপর লম্ব ভাবে পড়া মানে আপতন কোণ 0, প্রতিফলন কোণ 0। দেখিয়েছিলাম, দেখ এই যে দেখ, সমতল দর্পণ ভালো বোঝা যায়। এইদিকে দেখ, এটা যদি এরকম করে এসে পড়ে, তাহলে দর্পণের উপরে লম্ব ভাবে পড়েছে, দর্পণের উপর লম্ব ভাবে পড়েছে, তাই না? এটা আপতিত রশ্মি, এই বিন্দুতে লম্ব কোণটা এটাই। তাহলে লম্বর সাথে আপতিত রশ্মি যে কোণ করে সেটাই আপতন কোণ। তো লম্ব যেটাই আপতিত রশ্মি সেটাই হচ্ছে, তো আই কত হবে, 0। আর প্রতিফলনের সূত্র কি না, আপতন কোণ যা হবে প্রতিফলন কোণ তাই হবে। আই যদি 0 হয়, আরও 0। তার মানে যে পথে আসবে সেই পথে ফিরে যাবে। তাহলে দেখ, তার মানে কি, কোন দর্পণে লম্ব ভাবে পড়া মানে I0, I0 হলে R0, যে পথে পড়বে সে পথেই ফিরে যাবে।
তো বক্রতা কেন্দ্রের মধ্য দিয়ে গেলে সেই পথে পুনরায় ফিরে আসবে। তাহলে তিনটে না, অ্যাকচুয়ালি দুটোই হচ্ছে। প্রধান অক্ষের সমান্তরাল গেলে ফোকাস দিয়ে যাবে, ফোকাস দিয়ে গেলে প্রধান অক্ষের সমান্তরাল ভাবে যাবে, আর বক্রতা কেন্দ্র দিয়ে গেলে সেই পথে ফিরে আসবে। আচ্ছা, এবারে কি প্রতিবিম্ব গঠন করার জন্য আমাদের মিনিমাম দুটো আলোক রশ্মি দরকার। দুটো আলোক রশ্মি দরকার, দুটো আলোক রশ্মি হলেই কিন্তু প্রতিবিম্ব গঠন করে যাবে। এখানে আমি হেডিং দিয়েছি বস্তু বক্রতা কেন্দ্রের বাইরে অবস্থিত অবতল দর্পণের ক্ষেত্রে। এইখানে কোথাও একটা বস্তু রাখি, ঠিক আছে? এটা হলো বস্তু, ঠিক আছে? বস্তু। প্রথমে আমি একটা আলোক রশ্মি নেব যেটা হচ্ছে কিনা প্রধান অক্ষের সমান্তরাল, ঠিক আছে? এই টিপ পয়েন্টটা নিচ্ছি। এখানে আমি নাম দিচ্ছি কি, তোদের বইয়ের হিসাবে নাম দিই, যাতে তোরা পরে যদি বই পড়িস তাতে অসুবিধা না হয়, ঠিক আছে? এখানে নাম দিয়ে রেখেছে বস্তু হচ্ছে পি কিউ, ঠিক আছে? পি কিউ, পি ওপরে পি নিচে পি। হ্যাঁ, এটা হলো। এখান থেকে দেখ একটা আলোক রশ্মি প্রধান অক্ষের সমান্তরাল ভাবে গিয়েছে, গিয়ে পড়েছে। বল প্রতিফলনের পর কোন বিন্দু দিয়ে যাবে? ফোকাস দিয়ে, তাই তো? তাহলে ফোকাস দিয়ে পাঠিয়ে দিই এটাকে এরকম। প্রথমে এটাই আগে একটা, তারপরে পরে আসছে। তাহলে এটা হলো বস্তু। বস্তুর এই টিপ পয়েন্ট থেকে একটা আলোক রশ্মি প্রধান অক্ষের সমান্তরালে গিয়ে এরকম করে গেছে। আরেকটা আলোক রশ্মি তুই ফোকাস দিয়েও নিয়ে যেতে পারিস, বক্রতা কেন্দ্র দিয়েও নিয়ে যেতে পারিস, কোনো সমস্যা নেই, যেটা খুশি। ফোকাস দিয়ে নিয়ে গেলে দেখ একটা আলোক রশ্মি যদি আমি ফোকাস দিয়ে পাঠাই, বল এটা প্রতিফলনের পর, এটা প্রতিফলনের পর কোথায় কি হবে? না সমান্তরাল ভাবে যাবে, এরকম সমান্তরাল ভাবে যাচ্ছে, ঠিক আছে? এরকম সমান্তরাল ভাবে যাচ্ছে। তাহলে দেখ এইখানে হবে প্রতিবিম্ব, এইখানে হচ্ছে কিনা প্রতিবিম্ব, ঠিক আছে? অ্যাকচুয়ালি পেন্সিল কম্পাসে আঁকলে আরো ভালো হয়, হাতে আঁকলে কি হবে? হাতে আঁকলে একটু ছোট বড় তো হবে। এবার ঠিক আছে, পেন্সিল কম্পাসে আঁকলে ঠিকঠাক। হ্যাঁ, তাহলে দেখ এখান থেকে এইটুকু রাফ বোঝা যাচ্ছে যে ফোকাস দিয়ে গেলে, ফোকাস দিয়ে গেলে কিরকম যাবে? প্রধান অক্ষের সমান্তরাল, ঠিক আছে? ফোকাস দিয়ে গেলে প্রধান অক্ষের সমান্তরাল। দেখ প্রথমে বস্তু, প্রথমে বস্তু কোথায় ছিল? একদম অসীমে। প্রথমে বস্তু কোথায় ছিল? একদম অসীমে। প্রতিবিম্ব কোথায় তৈরি হয়েছিল? ফোকাস তলে। বস্তুকে আমি অসীম থেকে কিছুটা দর্পণের কাছে সরিয়ে নিয়ে এসেছি, প্রতিবিম্ব দেখ ফোকাস থেকে কিছুটা দূরে চলে গেছে, বোঝা গেল? বস্তুকে আমি অসীম থেকে কাছে নিয়ে এসেছি, প্রতিবিম্ব ফোকাস থেকে কিছুটা দূরে চলে গেছে, ঠিক আছে? তাহলে দেখ এখানে আমি লিখবো কি? প্রতিবিম্বের অবস্থান, প্রতিবিম্বের অবস্থান কোথায় হবে? ফোকাস এবং বক্রতা কেন্দ্রের মধ্যে, মাঝে নয় মধ্যে। ফোকাস এবং বক্রতা কেন্দ্রের মধ্যে। প্রতিবিম্বের প্রকৃতি, প্রথম সদ না অসৎ? সদবিম্ব, আলোক রশ্মি মিলেছে, সদবিম্ব। সমশীর্ষ না অবশীর্ষ? অবশীর্ষ। সদবিম্ব হলেই অবশীর্ষ, ঠিক আছে? বস্তুর তুলনায় আকারে ছোট। আগে কি লেখা হয়েছিল? খুব ছোট। এটা হবে কি না? ছোট, মোটামুটি ছোট, ঠিক আছে? বস্তুর তুলনায়, বস্তুর তুলনায় আকারে ছোট, বস্তুর তুলনায় আকারে ছোট। বস্তুর তুলনায় আকারে ছোট।
তাহলে প্রতিবিম্ব বস্তুর তুলনায় আকারে ছোট হচ্ছে, অবশীর্ষ হচ্ছে, সদ্বিম্ব হচ্ছে, আর কোথায় থাকছে না, ফোকাস এবং বক্রতা কেন্দ্রের মধ্যে। ঠিক আছে, তাহলে প্রথমে অসীমে ছিল, প্রতিবিম্ব হয়েছিল ফোকাস তলে, তারপরে বস্তুকে আমি একটু কাছে এগিয়ে নিয়ে আসছি, তো প্রতিবিম্ব ফোকাস থেকে একটু দূরে চলে গেছে। ঠিক আছে, এরপরে বস্তু বক্রতা কেন্দ্রে অবস্থিত, বস্তু বক্রতা কেন্দ্রে অবস্থিত মানে একদম বক্রতা কেন্দ্রেই অবস্থিত, বস্তু বক্রতা কেন্দ্রে অবস্থিত। প্রতিবিম্ব বক্রতা কেন্দ্রে হবে এবং আকারে কি হবে, আকারে কি হবে, সমান হবে। তাহলে একে দেখ দেখি একবার নিজে। তাহলে দেখ এখানে ছবিটা কি রকম হবে, এটা মেরু, বক্রতা কেন্দ্র, ফোকাস, বক্রতা কেন্দ্রেই বস্তুটা আছে একদম। ঠিক আছে, বক্রতা কেন্দ্রেই বস্তু আছে। তাহলে এখান থেকে একটা আলোক রশ্মি গেল, একটা আলোক রশ্মি গিয়ে কি করবে না, ফোকাস দিয়ে যাবে। আর একটা আলোক রশ্মি ফোকাস দিয়ে নিয়ে যেতে পারিস, এখানে এসে মেলাতে হবে। ঠিক আছে, হাতে আঁকছি যখন তো মেলাতেই হবে। ঠিক আছে, হয়ে গেছে। এখানে হচ্ছে প্রতিবিম্ব হচ্ছে, দেখ একটা আলোক রশ্মি প্রধান অক্ষের সমান্তরালে গেলে ফোকাস দিয়ে যাবে, আর একটা আলোক রশ্মি ফোকাস দিয়ে নিয়ে গেলে প্রধান অক্ষের সমান্তরাল যাবে। ঠিক আছে, তাহলে এখানে কি লিখবো, প্রতিবিম্বের প্রতিবিম্বের অবস্থান, প্রতিবিম্বের অবস্থান কোথায় হচ্ছে, বক্রতা কেন্দ্রে। তাহলে দেখ আগে প্রতিবিম্ব কোথায় তৈরি হয়েছিল, ফোকাস আর বক্রতা কেন্দ্রের মাঝে। যেই আমি বস্তুটাকে আবার একটু কাছে সরিয়ে নিয়ে এলাম, প্রতিবিম্ব দূরে সরে গেল। ঠিক আছে, বক্রতা কেন্দ্রে। প্রতিবিম্বের প্রকৃতি কি হবে, প্রতিবিম্বের প্রকৃতি, প্রতিবিম্বের প্রকৃতি হচ্ছে সদ্বিম্ব, অবশীর্ষ, বস্তুর আকারের সমান, বস্তুর আকারের সমান। তাহলে প্রতিবিম্ব সদ্বিম্ব হচ্ছে, অবশীর্ষ হচ্ছে, বস্তুর আকারের সমান হচ্ছে এক্ষেত্রে। আমি সবগুলো ছবি এই কারণে আঁকছি কেন কি ক্লাস 10 অলরেডি ছিল, কিন্তু এখানে ফাইনাল একটা কনক্লুশন আসবে যেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, না উত্তম দর্পণ করানোর পরে একটা কনক্লুশন আসবে, সেখান থেকে কিন্তু একটা ভালো ধরনের কোশ্চেন হবে। আমাকে এবার বল, ছবি না এঁকে বল যে কি হওয়া উচিত, বস্তুকে যদি আমি আর একটু কাছে সরে, প্রতিবিম্ব কোথায় হয়ে যাওয়া উচিত, বক্রতা কেন্দ্র ছেড়ে, বক্রতা কেন্দ্র ছেড়ে বাইরে চলে যাবে। এবার বোঝা যাচ্ছে কি, দেখ প্রথমে অসীমে ছিল, প্রতিবিম্ব ফোকাসে, অসীম থেকে একটু কাছে এলো, ফোকাস থেকে বক্রতা কেন্দ্রের মধ্যে প্রতিবিম্ব হলো, বক্রতা কেন্দ্রে যা পৌঁছে গেছে প্রতিবিম্ব বক্রতা কেন্দ্র হয়ে গেছে। ঠিক আছে, এটা হচ্ছে মিডিল পয়েন্ট বলতে পারিস। এরপরে বস্তুকে যদি আমি আরেকটু আগে সরাই, তাহলে প্রতিবিম্ব বাইরে চলে যাবে। এবার বল আকার কি হওয়া উচিত, প্রথমে ছোট থেকে সমান হয়েছে, এরপরে আকারে বড় হয়ে যাবে। বোঝা গেল? তারপরে দেখ মানে এরপরে হেডিংটা কি আসবে, বস্তু বক্রতা কেন্দ্র এবং ফোকাসের মধ্যে অবস্থিত। তারপরে কি হবে, বস্তু যদি ফোকাসে রাখি প্রতিবিম্ব কোথায় হবে, অসীমে। অসীমে আমি বলেছি না যে ওই প্রত্যাবর্তী নীতি যেটা আলোক রশ্মির, অসীমে ছিল, প্রতিবিম্ব কোথায় হয়েছিল, ফোকাস তলে। বস্তু যদি ফোকাস তলে থাকে তাহলে প্রতিবিম্ব কোথায় হবে, অসীমে। ঠিক আছে, তাহলে এরপরে হেডিং আসবে বস্তু বক্রতা কেন্দ্র এবং ফোকাসের মধ্যে অবস্থিত, বস্তু বক্রতা কেন্দ্র ও ফোকাসের মধ্যে অবস্থিত। 4 নম্বর, বস্তু বক্রতা কেন্দ্র ও ফোকাসের মধ্যে অবস্থিত, নিজেরা ফোকাসের মধ্যে অবস্থিত।
নিজেরা একে ফেল, একে লাস্ট আমাকে বল যে কি হচ্ছে প্রতিবিম্বের অবস্থান প্রকৃতি। তাহলে কি হচ্ছে, এখান থেকে একটা আলোক রশ্মি যাবে এরকম, এখান থেকে ফোকাস দিয়ে যাবে, ঠিক। আরেকটা আলোক রশ্মি কি করব, ফোকাস দিয়ে নিয়ে যাই, অসুবিধা নেই কিছু। এই ঠিক আছে, তাহলে কি হবে এখানে, এটাই হচ্ছে প্রতিবিম্ব। তাহলে প্রতিবিম্বের অবস্থান, প্রতিবিম্বের অবস্থান বক্রতা কেন্দ্রের বাইরে, বক্রতা কেন্দ্রের বাইরে, ঠিক আছে। প্রকৃতি কি হবে, সদবিম্ব, সদবিম্ব হলেই অবশীর্ষ, আর হচ্ছে কিনা বস্তুর তুলনায় আকারে বড়, বস্তুর তুলনায় আকারে বড়, ব্যাস। বস্তুর তুলনায় কি হচ্ছে, আকারে বড় হচ্ছে। তাহলে সদবিম্ব হচ্ছে বস্তুর তুলনায় আকারে বড় হচ্ছে, অবশীর্ষ হচ্ছে। সদবিম্ব হলেই অবশীর্ষ হবে, অসৎবিম্ব হলে সমশীর্ষ হবে। এরপর হেডিং কি আসবে, বস্তু ফোকাসে অবস্থিত, বস্তু ফোকাসে অবস্থিত, বস্তু ফোকাসে অবস্থিত। বল প্রতিবিম্ব কোথায় হবে, অসীমে। কিন্তু একে তো দেখ অসীমে হচ্ছে কিনা, করতে পারছিস কিনা যে অসীমে যাচ্ছে। ফোকাসে থাকলে আলোক রশ্মি পাঠাবি কোনটা দিয়ে, সেটাই তো ব্যাপার। বস্তু তো ফোকাসে আছে, আলোক রশ্মি তো ফোকাস দিয়ে পাঠাতে পারবি না, কেন কি ও অলরেডি ফোকাসেই বসে আছে, তাই না। আর ছবি আঁকবি কেমন, দেখ এটা ও, এটা সি, এটা এফ, এটা তো বস্তু, ঠিক আছে অসুবিধা নেই। কিন্তু আলোক রশ্মি পাঠাবো কিরকম, আচ্ছা একটা আলোক রশ্মি প্রধান অক্ষের সমান্তরাল পাঠালাম, একটা আলোক রশ্মি প্রধান অক্ষের সমান্তরাল পাঠালাম, যাবে কোন দিয়ে, ফোকাস দিয়ে, ঠিক আছে হয়ে গেছে। আরেকটা আলোক রশ্মি, আরেকটা আলোক রশ্মি দেখ পাঠাবো কিরকম, এরকম করে পাঠাতে, মানে এরকম করে গিয়ে যদি পড়ে, এ কিন্তু বক্রতা কেন্দ্র মানে লাইন, ঠিক আছে, বক্রতা কেন্দ্র দিয়ে আসছে এরকম, তো লম্বভাবে পড়লে এরকম যাবে, গিয়ে এটা দিয়ে চলে যাবে, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে কি সমান্তরাল ভাবে যাচ্ছে, মিলবে কোথায়, অসীমে। তাহলে প্রতিবিম্বের অবস্থান কোথায় হবে, প্রতিবিম্বের অবস্থান, অবস্থান অসীমে, ঠিক আছে। প্রতিবিম্বের প্রকৃতি, প্রকৃতি প্রথমে বল সদবিম্ব না অসৎবিম্ব, আলোক রশ্মি তো মেলেনি। দেখ আমি কি বলছি শোন, দেখ কি বলছি শোন, ধরো দুটো আলোক রশ্মি এরকম করে গিয়ে মিলে গেল, এ তো পাক্কা বোঝা যাচ্ছে সদবিম্ব, ঠিক আছে। আচ্ছা দুটো আলোক রশ্মি সমান্তরাল, তাহলে মিলবে না কোথাও, এটা বলা হচ্ছে। এবারে দুটো আলোক রশ্মি এরকম যাচ্ছে, এ বোঝা যাচ্ছে যে কোনোদিনই মিলবে না, এ কোনোদিনই মিলবে না, এটা হচ্ছে অসৎবিম্ব, ঠিক আছে। পেছনের দিকে বাড়ালে এখান থেকে আসছে বলে মনে হচ্ছে, একে আমরা এরকম বলতে পারি অসীমে মিলবে, ঠিক আছে, অসীমে মিলবে। তাহলে কি হচ্ছে,
এটা হচ্ছে প্রতিবিম্বের প্রকৃতি কি হবে? সদ, সদ বিম্ব। সদ বিম্ব হলে অবশীর্ষ হবে, কেন কি বস্তু এখানে আছে তো প্রতিবিম্ব অনেক দূরত্বে গিয়ে ধরো এত বড় হবে। হ্যাঁ, ঠিক আছে, অনেক বড় হবে সদ বিম্ব। তারপরে অবশীর্ষ, অবশীর্ষ, ঠিক না? এবং কি বলবো, অসীম ভাবে বিবর্ধিত আমি বলতে পারি, মানে অনেক বড়। অসীম ভাবে বিবর্ধিত মানে কি বলতো, আকারে বড় হয়েছে। একটা কোশ্চেন হয়, শর্ট কোশ্চেন, অবতল দর্পণের কোথায় বস্তু রাখলে তার প্রতিবিম্বকে চোখে দেখা যাবে না? ফোকাসে। এই প্রতিবিম্ব অসীমে যখন তৈরি হয়ে যাবে তাকে দেখতেই পাবি না, ঠিক আছে? এইটুকু বস্তুর এত বড় প্রতিবিম্ব হলে তাকে এত আবছা হবে দেখতেই পাওয়া যাবে না, ঠিক আছে? তাহলে অসীম ভাবে বিবর্ধিত হয়েছে মানে কি? আরে তোরা দেখেছিস যে কোনো একটা ছোট ছবিকে জুম করবি, জুম করলে কি হবে, সে ছবিটা ফেটে যাবে, দেখবি ঠিক মতো ক্লিয়ার আসবে না, সেটাই সেরকমই হচ্ছে, ঠিক আছে? হ্যাঁ, অসীম ভাবে বিবর্ধিত হচ্ছে। এখানে এখানে নোট বলে লিখে নে, এখানে নোট বলে লিখে নিতে পারিস, অবতল দর্পণের ফোকাসে কোনো বস্তু রাখলে তার প্রতিবিম্বকে চোখে দেখা যায় না। ঠিক আছে, তার প্রতিবিম্বকে চোখে দেখা যায় না, কেন কি এত বিবর্ধিত হয়ে যায়, চোখে দেখা যায় না। এতটা পর্যন্ত সব কিন্তু সদবিম্ব হচ্ছিল। এরপরে বস্তুকে কোথায় নিয়ে যাব? ফোকাসের মধ্যে, মেরু এবং ফোকাসের মধ্যে, ঠিক আছে? 6 নম্বর হেডিং এবং অবতল দর্পণে এটাই লাস্ট হেডিং। 6 নম্বর, বস্তু মেরু এবং ফোকাসের মধ্যে অবস্থিত। বস্তু মেরু এবং ফোকাসের মধ্যে অবস্থিত। বস্তু মেরু এবং ফোকাসের মধ্যে অবস্থিত। এই ছবি সবার পকা হয়ে গেছে না? এটা হচ্ছে মেরু, এটা হচ্ছে বক্রতা কেন্দ্র, এটা হচ্ছে কিনা ফোকাস। এইখানে বস্তু আছে। হ্যাঁ, ছবি কি করে আঁকবো? প্রথম একটা আলোক রশ্মি প্রধান অক্ষের সমান্তরাল, ঠিক আছে? প্রধান অক্ষের সমান্তরাল কোথা দিয়ে যাবে? ফোকাস দিয়ে, ফোকাস দিয়ে, ঠিক আছে? হ্যালো, আরেকটা আলোক রশ্মি, কি করবো? দেখো এরকম কেন্দ্র দিয়ে পাঠিয়ে দে। হ্যাঁ, কেন্দ্র দিয়ে এরকম করে যদি পাঠাই তাহলে ওটা আবার ফিরে যাবে, কেন্দ্র দিয়ে যাবে। বল, এই দুটো আলোক রশ্মি কোথাও গিয়ে মিলবে পরে? মিলবে না। এই দুটো আলোক রশ্মি কিন্তু মিলবে না, তাই না? এই দুটো আলোক রশ্মি কিন্তু মিলবে না, তাই না? তাহলে যেহেতু মিলবে না, তাহলে এদেরকে কি করতে হবে? পেছনের দিকে বাড়াতে হবে। পেছনের দিকে বাড়ালে এরা ধরো এখান থেকে আসছে বলে মনে হবে, ওখান থেকে আসছে বলে মনে হবে। তাহলে এটা কি হবে? অসৎ বিম্ব। অসৎ বিম্বকে আমরা কি রকম দেখাবো? এরকম ডটেড লাইন দিয়ে, ঠিক আছে? অসৎ বিম্ব হচ্ছে সমশীর্ষ, অসৎ বিম্ব হলেই সমশীর্ষ। তাহলে প্রতিবিম্বের অবস্থান
কি লিখবো, অবস্থান কোথায় লিখবো, দর্পণের পেছনে। ঠিক আছে, দর্পণের পেছনে। দর্পণের পেছনে কোথায় এরকম কিছু বলা যায় না, কারণ কি ওদিকে কিছুই নেই। আমি ফোকাসও বলতে পারবো না, মেরুও বলতে পারবো না, বক্রতা কেন্দ্র কিছু বলতে পারবো না। দর্পণের পেছনে। ঠিক আছে, তারপরে প্রতিবিম্বের প্রকৃতি। প্রকৃতি প্রথম অসৎ বিম্ব, আর অসৎ বিম্ব হলেই কি হবে, সমশীর্ষ। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি আকারে বড়, আকারে বড়। তাহলে সমশীর্ষ হচ্ছে, অসৎ বিম্ব হচ্ছে, আকারে বড় হচ্ছে। তাহলে বল, যেখানে আমরা কোনো ছোট বস্তুকে বড় দেখতে চাই এবং সোজা দেখতে চাই, তাহলে অবতল দর্পণের কোথায় বস্তু রাখা উচিত, ফোকাসের মধ্যে। ঠিক আছে, যেমন এরপরে তোদের অবতল দর্পণের ব্যবহার এই কথা বলা হবে, যেমন দাঁতের চিকিৎসা বা কোনো কিছু চিকিৎসার ক্ষেত্রে, সেক্ষেত্রে অবতল দর্পণ ব্যবহার করা হবে। এবং ডাক্তার কি করবে, যে অবতল দর্পণটাকে এমন জায়গায় রাখবে যাতে ধরো ওটা হচ্ছে কি ফোকাসের মধ্যে থেকে যায়, তাহলে তার হচ্ছে ছবিটা বড় দেখবে, তাহলে তার হচ্ছে কি চিকিৎসা করতে সুবিধা হবে। ঠিক আছে, এটা অবতল দর্পণের একটা ব্যবহার হলো। তাহলে দেখ, এবার একটা মানে নিজেরা চোখ বন্ধ করে ভাব যে পুরো জিনিসটা কিরকম হচ্ছে। বস্তু যখন অসীমে ছিল, প্রতিবিম্ব ফোকাস তলে, আকারে খুব ছোট। ঠিক আছে, এরপরে বস্তুকে আমি একটু এগিয়ে নিয়ে আসছি, কিন্তু বক্রতা কেন্দ্রের বাইরে, তাহলে প্রতিবিম্ব কি হবে, ফোকাস থেকে একটু পিছিয়ে যাবে, বক্রতা কেন্দ্র এবং ফোকাসের মধ্যে এখনো কিন্তু আকারে ছোটই থাকবে। এরপরে পুরো বক্রতা কেন্দ্র হলে কি হবে, প্রতিবিম্ব সমান আকারের হবে। ঠিক আছে, এবং বক্রতা কেন্দ্রেই হবে, আকারে সমান, বক্রতা কেন্দ্র হবে, এগুলো সব সদ্বিম্ব। সদ্বিম্ব মানে অবশীর্ষ। এরপরে বক্রতা কেন্দ্রের ভেতরে নিয়ে গেলে, মানে ফোকাস আর বক্রতা কেন্দ্রের মধ্যে হলে, প্রতিবিম্ব তখন বক্রতা কেন্দ্রের বাইরে চলে যাবে এবং আকারে বড় দেখাবে। ঠিক আছে, সদ্বিম্ব, অবশীর্ষ। এরপরে ফোকাসে রাখলে প্রতিবিম্ব কি হবে, অসীমে হবে, আকারে অনেক বড় হবে এবং হচ্ছে কি না অবশীর্ষ হচ্ছে। ঠিক, তারপরে ফোকাসের মধ্যে নিয়ে গেলে এইখানে এলে কি হবে না, অসৎ বিম্ব হবে এবং সমশীর্ষ হবে। ঠিক আছে, এতটা পর্যন্ত হলো। তাহলে আমাকে বল, এখানে অবতল দর্পণে যে প্রতিবিম্বগুলো তৈরি হয়েছে, অবতল দর্পণে যে প্রতিবিম্বগুলো তৈরি হয়েছে, সেই প্রতিবিম্বের আকার কি হতে পারে, বস্তুর থেকে ছোট হতে পারে, বড় হতে পারে, সমানও হতে পারে। ঠিক আছে, বস্তুর থেকে বড় হতে পারে, ছোট হতে পারে, সমানও হতে পারে। এরপরে হেডিং আসবে উত্তল দর্পণে প্রতিবিম্ব গঠন। উত্তল দর্পণে প্রতিবিম্ব গঠন। উত্তল দর্পণে প্রতিবিম্ব গঠন। উত্তল দর্পণে কি হবে না, প্রতিবিম্ব গঠন। ঠিক আছে, হেডিং দিবি উত্তল দর্পণে প্রতিবিম্ব গঠন। হ্যাঁ, এটা কি উত্তল দর্পণ, বোঝা যাচ্ছে, কেন কি এর ওই সাইডে পারদের প্রলেপ দেওয়া আছে, মানে এই সাইডে আলো পড়বে। ঠিক আছে, আচ্ছা, এটা হলো কি না এর প্রধান অক্ষ। ঠিক আছে, এর প্রধান অক্ষ। তাহলে এটা কি হবে, এর মেরু। এটা হচ্ছে কি না এর বক্রতা কেন্দ্র, আর এটা হচ্ছে কি না এর ফোকাস। ঠিক আছে, হ্যাঁ। যদি আমি বলি যে, যদি আমি বলি বস্তু অসীমে আছে, তাহলে আলোক রশ্মিকে কিভাবে নিয়ে আসবো, আলোক রশ্মিকে নিয়ে আসবো সমান্তরাল। অসীমে কোনো বস্তু থাকা মানে আপতিত আলোক রশ্মি কি হবে, সমান্তরাল। ঠিক আছে, নিজেদের মধ্যে সমান্তরাল হলে প্রতিবিম্ব কোথায় তৈরি হওয়া উচিত, ফোকাসে। ঠিক আছে, কিন্তু এখানে ফোকাসে যে তৈরি হবে, দেখা গেল বস্তু অসীমে যদি আমি রাখি, প্রতিবিম্ব ধরো ফোকাসে তৈরি হবে কিন্তু সমশীর্ষ, এরকম। ঠিক আছে, এরপরে দেখ কি হচ্ছে, ধর আমি বস্তুকে এখানে রেখেছি, তার অসীম থেকে সরিয়ে নিয়ে এসেছি, তার প্রতিবিম্ব কি হবে, ধরো এখানে তৈরি হবে, একটু বড় আকারের হলো। ঠিক, এরপরে আমি বস্তুকে আরো এখানে সরিয়ে নিয়ে এসেছি, প্রতিবিম্ব তৈরি হলো এখানে। ঠিক আছে,
আমি না 1 2 করে নাম দিচ্ছি, 1 2, তাহলে এটা কি হবে 1 2, ঠিক আছে। এটা হচ্ছে 3 ধরো করেছি, প্রতিবিম্ব তৈরি হয়েছে এখানে, আর একটু বড়, এরপরে এখানে, এরকম করে করে বড় হবে, ঠিক আছে, আস্তে আস্তে এখানে নিয়ে এসেছি, এতটা বড় হয়েছে। এরপরে আমি একদম মেরুতে ঠেকিয়ে দিয়েছি, প্রতিবিম্ব তার সমান হয়ে গেছে। মানে কি হলো, মানে বস্তু যদি অসীম থেকে আস্তে 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 দর্পণের দিকে নিয়ে আসি, প্রতিবিম্ব কি হবে, ফোকাস থেকে আস্তে 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 দর্পণের দিকে আসবে। এবং এখানে কি দেখা যাচ্ছে, প্রতিবিম্বের আকার কি হচ্ছে, বস্তুর সমান হতে পারে বা ছোট হতে পারে, কোনোদিন বস্তুর থেকে বড় হবে না। সমান কখন হবে, যখন একদম মেরুতে আমি ঠেকিয়ে দেব, ঠিক আছে। তাহলে অসীমে থাকলে ফোকাসে হবে সব থেকে ছোট, ঠিক আছে, অসীমে থাকলে ফোকাসে হবে সব থেকে ছোট। এরপরে আমি অসীম থেকে আস্তে আস্তে নিয়ে এলে প্রতিবিম্ব আস্তে আস্তে বড় হবে এবং মেরুর দিকে এগিয়ে আসবে, ঠিক আছে। যদি আমাকে একটা ছবি আঁকতে বলে তখন আমি ছবি আঁকবো এরকম করে, যদি কেবলমাত্র যদি আমাকে শুধু একটাই ছবি আঁকতে বলে বা প্রমাণের ক্ষেত্রে, তখন আমরা এরকম ছবি আঁকবো। এটা হচ্ছে কি, এটা হচ্ছে বক্রতা কেন্দ্র, এটা হচ্ছে ফোকাস। তো ছবি কেমন হবে, প্রথমে একটা আলোক রশ্মি সমান্তরাল ভাবে যাবে, যাওয়ার পরে কি রকম এটা প্রতিফলিত হবে না, ফোকাস দিয়ে যাচ্ছে বলে মনে হবে, বা ফোকাস দিয়ে আসছে বলে মনে হবে, যাচ্ছে না, ফোকাস দিয়ে আসছে বলে মনে হবে। এটা হয়ে গেল একটা আলোক রশ্মি, প্রধান অক্ষের সমান্তরাল গেলে ফোকাস দিয়ে আসছে বলে মনে হবে। আর একটা আলোক রশ্মি বক্রতা কেন্দ্র দিয়ে যদি পাঠাই এরকম করে, তাহলে কি হবে, দেখ বক্রতা কেন্দ্রগামী যদি হয় সেই পথে ফিরে যাবে। তো চোখ দেখছে কি, এখান থেকে চোখ দেখছে কি, এই একটা আলোক রশ্মি আর এই একটা আলোক রশ্মি, দুটো আলোক রশ্মি কেমন ভাবে আসছে, এরকম, একটা এরকম আসছে আর একটা এরকম আসছে, এরা কি কোথাও গিয়ে মিলবে, মিলবে না। তাহলে পেছনের দিকে যদি আমি বাড়াই, তাহলে দেখ এরা কোথা থেকে, কোন বিন্দু থেকে আসছে বলে মনে হবে, এরা এই যে এই বিন্দুটা, এই বিন্দু থেকে আসছে বলে মনে হবে। তাহলে কি হবে, এটাই হবে কি প্রতিবিম্ব, এটাই প্রতিবিম্ব। দেখ এই প্রতিবিম্বটা সমশীর্ষ না অবশীর্ষ, সমশীর্ষ, আকারে ছোট, ফোকাসের মধ্যে, তাই না। তাহলে প্রতিবিম্ব কি করে গঠন হবে, একটা আলোক রশ্মি প্রধান অক্ষের সমান্তরাল, প্রতিফলনের পর কি হবে, ফোকাস থেকে আসছে বলে মনে হবে, আরেকটা আলোক রশ্মি বক্রতা কেন্দ্রগামী হলে সেই পথে ফিরে আসবে। তো এই যে যে দুটো ক্রস, দুটো যে ডটেড লাইনের যে ক্রস সেকশন হয়েছে, সেইখানে হবে কি না প্রতিবিম্ব, ঠিক আছে, প্রতিবিম্ব হলো, ঠিক আছে। এখানে কি লিখবো, লিখবো কি যে প্রতিবিম্বের অবস্থান, প্রতিবিম্বের অবস্থান। আচ্ছা এখানে পুরো কথাটা লিখে দিই একসঙ্গে, ঠিক আছে। হ্যাঁ ছবিটা এখানে, ছবি আঁকা আগে, লেখ উত্তল দর্পণে, উত্তল দর্পণের ক্ষেত্রে, উত্তল দর্পণের ক্ষেত্রে সমস্ত প্রতিবিম্ব, উত্তল দর্পণের ক্ষেত্রে সমস্ত প্রতিবিম্ব, উত্তল দর্পণের ক্ষেত্রে সমস্ত প্রতিবিম্ব মেরু এবং ফোকাসের মধ্যে অবস্থিত হয়, মেরু এবং ফোকাসের মধ্যে অবস্থিত হয়, ঠিক আছে। উত্তল দর্পণের ক্ষেত্রে সমস্ত প্রতিবিম্ব মেরু এবং ফোকাসের মধ্যে অবস্থিত হয়। আমার মনে হয় বাকি কথাগুলো বইতে লেখা আছে, দরকার কি দরকার বলে দিচ্ছি, বইতে আছে, জলে পেনটা, পেজ নাম্বার, পেজ নাম্বার 11 খুলে দেখ, পেজ নাম্বার 11 উত্তল দর্পণে প্রতিবিম্ব গঠন, পেজ নাম্বার 11, ঠিক আছে, উত্তল দর্পণে প্রতিবিম্ব গঠন। এইখানে দেখ প্রথম প্যারার লাস্ট লাইন, এই প্রতিবিম্ব অসৎ সমশীর্ষ আকারে বস্তু অপেক্ষা ক্ষুদ্রতর হয়, ঠিক আছে। হলো, এরপরে দেখ এই যে প্যারাটা লেখা আছে, উত্তল দর্পণের সম্মুখে যে অবস্থানেই পি কিউ বস্তুটিকে রাখা হোক না কেন, প্রতিবিম্ব সর্বদা দর্পণের পেছনে গঠিত হবে। এই প্রতিবিম্ব সর্বদা অসৎ সমশীর্ষ এবং বস্তুর তুলনায় আকারে ছোট হয়। পি কিউ বস্তুটিকে অসীম দূরত্ব থেকে ক্রমশ দর্পণের মেরুর দিকে আনলে প্রতিবিম্ব ফোকাস থেকে ক্রমশ মেরুর দিকে যায়।
এবং প্রতিবিম্বের আকার অত্যন্ত ক্ষুদ্র থেকে ক্রমশ বড় হয় এবং বস্তু মেরুতে আনলে প্রতিবিম্বের আকার বস্তুর আকারের সমান হয়। ঠিক আছে, এবারে এরপরে দেখ সৎবিম্বের বৈশিষ্ট্য অসৎবিম্বের বৈশিষ্ট্য একবার পড়ে নিতে পারবি বাড়িতে। ঠিক আছে, এরপরে গোলীয় দর্পণের চিহ্নের নিয়ম দেখ। চিহ্নের নিয়ম কি? গোলীয় দর্পণের সমস্ত দূরত্ব কোথা থেকে মাপা হবে? মেরু থেকে। গোলীয় দর্পণের সমস্ত দূরত্ব মাপা হবে মেরু থেকে। আর কি না, এখানে আমি যদি বলি আপতিত রশ্মির অভিমুখ কোন দিকে নিয়েছি বলতো? আপতিত রশ্মির অভিমুখ আমি হচ্ছে ডান দিকে নিয়েছি। আমরা সবসময় বস্তুকে বাম দিকে রাখি, আর আপতিত রশ্মি যাচ্ছে তাহলে কোন দিকে? ডান দিকে। তো আপতিত রশ্মির অভিমুখটাকে আমরা পজিটিভ ধরবো। মানে সোজা কথা বলতে গেলে আমি যদি এখানে এক্স অক্ষ আর ওয়াই অক্ষ ধরি না, যদি আমি এইটাকে যদি আমি এক্স অক্ষ ধরে নিই আর মেরু বরাবর এটা যদি আমি ওয়াই অক্ষ ধরে নিই, তাহলে কি হবে বল? এই দিকে আলোক রশ্মি যাচ্ছে মানে ধনাত্মক এক্স অক্ষের দিকে হলে পজিটিভ, আর উল্টো দিকে যদি মাপি নেগেটিভ। উপরের দিকে গেলে পজিটিভ, নিচের দিকে গেলে নেগেটিভ, যেমনটা তোরা এমনি এক্স ওয়াই অক্ষ যেমন করেছিস সেরকম। তবে হ্যাঁ, দর্পণকে কিরকম রেখেছি? দর্পণকে কিন্তু এই দিকে আলোর প্রতিফলন হবে আর বস্তু কিন্তু এদিকে থাকবে। ঠিক আছে, তাহলে মেরুতে দেখ, এখানে চিহ্নের নিয়ম এক এক করে আমি পড়ে দিচ্ছি একবার দেখ। সাধারণত গোলীয় দর্পণের ক্ষেত্রে সব দূরত্ব মেরু বা মধ্যবিন্দু থেকে মাপা হয়। 2 নম্বর, মেরু থেকে যে দূরত্ব মাপা হয় তা আপতিত রশ্মির অভিমুখে হলে ধনাত্মক আর বিপরীত দিকে হলে ঋণাত্মক। প্রধান অক্ষের সাপেক্ষে উপরের দিকে নিলে পজিটিভ, নিচের দিকে গেলে নেগেটিভ। ঠিক আছে, বাস এগুলো পরীক্ষায় দেবে না, কিন্তু এরপরে এই যে আমি হেডিং দেবো এক্ষুনি, এটা কিন্তু ডেরিভেশন আসতে পারে 3 নম্বর। ঠিক আছে, তবে হ্যাঁ ছোটখাটো কোশ্চেন ওখান থেকে যেমন কি কি হতে পারে, ছবি আঁকতে দিতে পারে বা বলতে পারে কোথায় হবে প্রতিবিম্ব। ঠিক আছে, এটা হতে পারে। হেডিং দিবি সবাই, গোলীয় দর্পণের সমীকরণ। হেডিং দিবি সবাই, গোলীয় দর্পণের সমীকরণ। গোলীয় দর্পণের সমীকরণ। গোলীয় দর্পণ মানে কি না, উত্তল দর্পণও হচ্ছে অবতল দর্পণও হচ্ছে, তাই না? উত্তল দর্পণও হচ্ছে অবতল দর্পণও হচ্ছে, দুটোর সমীকরণ একই আসবে। যেমনটা উত্তল দর্পণ হোক বা অবতল দর্পণ হোক, আর সমান 2f হয়েছিল, তাই না? উত্তল দর্পণের বেলাও কি হচ্ছে, বক্রতা ব্যাসার্ধ সমান ফোকাস দৈর্ঘ্যের দ্বিগুণ, সে উত্তল হোক আর অবতল হোক। এখানে যদি বলি দর্পণের সমীকরণ উত্তল হোক বা অবতল হোক উভয়ের ক্ষেত্রে কিন্তু এটা আসবে 1/v + 1/u = 1/f। আচ্ছা, f তো ফোকাস দৈর্ঘ্য জানি আমরা, u কি? u হচ্ছে বস্তুর দূরত্ব, v হচ্ছে কি প্রতিবিম্বের দূরত্ব। ঠিক আছে, এবারে কথা হলো যে ল্যাঙ্গুয়েজ আমরা বই থেকে নেব, কিন্তু প্রমাণের যে মেন পার্ট সেটা আমরা দেখব যে দুদিকে কি রকম হচ্ছে। দেখবি আলোর যে প্রমাণগুলো আছে এখানে উত্তল অবতল দু জায়গায় আছে, আবার লেন্সের বেলা উত্তল লেন্স অবতল লেন্স। এই জন্য প্রমাণ সবসময় আমি কি করব, দু সাইডে করব, যাতে কি হয় এক চান্সে চোখে পড়ে। না হলে যদি তুই একবার উত্তল আলাদা করিস একবার অবতল আলাদা করিস, দেখা যাবে এটা মনে থাকবে তো ওটা মনে হবে যে কোথা থেকে করবো। এই জন্য দুটোকে এরকম করলে কি হয়, সুবিধা হয়। তাহলে দেখ দুজনের কিন্তু লাস্ট অ্যান্সার আসবে 1/v + 1/u = 1/f, উত্তল হোক বা অবতল হোক। তো আমি এদিকে নেব কি না অবতল দর্পণ, অবতল দর্পণ, আর এদিকে হবে কি না উত্তল দর্পণ। ঠিক আছে, দুজনে অবতল দর্পণ উত্তল দর্পণ। ঠিক আছে, আর সমান 2f, ওটারও আমরা করেছিলাম। দেখ এক এক করে ছবি আঁকছি। এটা হচ্ছে অবতল দর্পণ, ঠিক আছে, অবতল দর্পণ। এটা হচ্ছে কিনা উত্তল দর্পণ। ঠিক আছে, এটা হচ্ছে কিনা প্রধান অক্ষ, এর এটা হচ্ছে কিনা প্রধান অক্ষ। ঠিক আছে, হলো প্রধান অক্ষ। এর এখানে ফোকাস বক্রতা কেন্দ্র, এর হচ্ছে কি না মেরু, এটা ও,
আমি নামকরণগুলো বইয়ের মতো নেব, ও এফ সি, এর বেলাও ও এফ সি, ঠিক আছে, যাতে করে পরে পড়লে অসুবিধা না হয়। ঠিক আছে, বক্রতা কেন্দ্র ফোকাস। বস্তুকে বস্তুকে দেখ, বস্তুকে কি করবি, সব থেকে ভালো হয় বক্রতা কেন্দ্রের বাইরে নিলে, ঠিক আছে, সে লেন্সের প্রমাণ হোক আর হচ্ছে এই দর্পণের প্রমাণ হোক। লেন্সের বেলায় কি হয়, লেন্সের বেলায় এরকম বক্রতা কেন্দ্র হয় না, সেখানে হয়ে যায় 2f, f আর 2f। তো এখানে আমি একটা বস্তু নিলাম, এর তো এদিকে কোনো এরকম ব্যাপার নেই, এর আমি এখানে বস্তু নিলাম, ঠিক আছে। চলো এর বেলা ছবিটা এঁকে ফেল, প্রধান অক্ষের সমান্তরাল যাবে, ফোকাস দিয়ে যাবে, ছবি কিন্তু ক্লিয়ার রাখবি, ঠিক আছে। আরেকটা আলোক রশ্মি এখানে কোথা দিয়ে পাঠাবি, আরেকটা আলোক রশ্মি এখানে পাঠাবি কিন্তু বক্রতা কেন্দ্র দিয়ে, এইটা মনে রাখিস, কেন কি দুটো ত্রিভুজ তৈরি করতে হবে, ঠিক আছে। এই বক্রতা কেন্দ্র দিয়ে গেলে কি হবে, পুনরায় সেই পথে ফিরে আসবে। বক্রতা কেন্দ্র দিয়ে গেলে পুনরায় সেই পথে ফিরে যাবে। কি করেছি দেখ, প্রধান অক্ষের সমান্তরাল গেছে, প্রধান অক্ষের সমান্তরাল গেছে, ফোকাস দিয়ে গেছে, প্রতিফলিত হয়, বক্রতা কেন্দ্র দিয়ে গেছে, সেই পথে ফিরে গেছে, ঠিক আছে। তাহলে দুটো প্রতিফলিত রশ্মি কোথায় মিলেছে, এখানে, তাহলে এইটা হয়ে যাবে কিনা প্রতিবিম্ব, এইটা হয়ে গেছে প্রতিবিম্ব, ঠিক আছে, ক্লিয়ার, এটা প্রতিবিম্ব। আচ্ছা, বস্তু আর প্রতিবিম্বের নামকরণ আমি দিচ্ছি এখানে, এখানে হচ্ছে পি কিউ স্মল পি স্মল পি, ওকে, পি কিউ, পি কিউ বস্তুর প্রতিবিম্ব কে কি নাম দেব, এটা হচ্ছে স্মল পি আর এটা হচ্ছে স্মল কিউ, ওকে, স্মল পি স্মল কিউ। এতটা পর্যন্ত ড্রয়িং ঠিক আছে, যেমন আমরা করেছি ওখানে সেরকম সেম। আচ্ছা, এর বেলাও ছবিটা এঁকে নিচ্ছি একবার, একটা আলোক রশ্মি এরকম করে যাবে, এটা হচ্ছে পি কিউ, ঠিক আছে, ফোকাস, ফোকাস থেকে আসছে বলে মনে হয়, ঠিক আছে, এটা হলো আরেকটা আলোক রশ্মি বক্রতা কেন্দ্রগামী, এরকম করে নে, তাহলে সুবিধা হবে। এটা বক্রতা কেন্দ্র করে, কি হলো, এই আলোক রশ্মিটা এরকম করে বক্রতা কেন্দ্র দিয়ে যাবে, আবার পুনরায় ফিরে আসবে এই পথে, ঠিক আছে। এর প্রতিবিম্ব কোনটা হবে, এটা, এই যেটা এইখানে ছেদ করেছে না, এইখান থেকে আসছে বলে মনে হবে, এইটা হলো কিনা এর প্রতিবিম্ব, তাহলে এখানে নাম পড়বে কিনা স্মল পি, এটা হবে স্মল কিউ, এত পর্যন্ত স্মল পি স্মল কিউ। খিচুড়ি পাকিয়ে দিস না আবার, ঠিক আছে। অবতল দর্পণ নিয়ে কারো সমস্যা নেই আশা করি। উত্তল দর্পণটা দেখ ভালো করে, আরেকবার বলছি, উত্তল দর্পণটা একটা আলোক রশ্মি সমান্তরাল ভাবে এলো প্রধান অক্ষের, প্রতিফলনের পর ফোকাস থেকে আসছে বলে মনে হয়, স্কেল দিয়ে ছবি আঁকলে সব থেকে ভালো হয়। আর আরেকটা আলোক রশ্মি কি হবে, বক্রতা কেন্দ্রগামী হবে, তাহলে সেটা পুনরায় ফিরে যাবে, ঠিক আছে, হলো পি কিউ বস্তুর প্রতিবিম্ব স্মল পি স্মল কিউ, ঠিক আছে, পি কিউ বস্তুর প্রতিবিম্ব কি হচ্ছে স্মল পি স্মল কিউ। এইবারে দেখ, এইখানে আরেকটা কাজ করতে হবে, কি এইখান থেকে একটা লাইন টেনে নিতে হবে, এটাকে নাম দিচ্ছি কি এ বি, এ বি, হ্যাঁ ঠিক আছে, এ বি, এ বি, এখানেও সেম, এখান থেকে একটা লাইন টেনে নিতে হবে, যেটা হচ্ছে কিনা এ বি।
এ বি, ঠিক আছে, এ বি হচ্ছে, মানে প্রধান অক্ষের সমান্তরাল আলোক রশ্মিটা যেখানে সে পড়েছিল সেই বিন্দু থেকে প্রধান অক্ষের উপর একটা লম্ব টানতে হবে, ঠিক আছে। এবারে লেখা শুরু করবো, ঠিক। দেখ এই পর্যন্ত কিরকম লেখা হবে জানিস, ল্যাঙ্গুয়েজ কিরকম আসবে, যে ধরি এম ও এম ড্যাশ একটি অবতল দর্পণে, যদি অবতল দর্পণের প্রমাণ পড়ে, এই লেখাগুলো কিন্তু বইতে আছে। কিরকম লেখা হবে দেখ, ধরি এম ও এম ড্যাশ অবতল দর্পণের মেরু হলো ও, ফোকাস হলো এফ এবং বক্রতা কেন্দ্র হলো সি, ঠিক আছে। এরপরে কি লিখবো, যে একটি পি কিউ বস্তু দর্পণের প্রধান অক্ষের উপর লম্বভাবে অবস্থিত। পি কিউ বস্তুর পি বিন্দু থেকে একটি আলোক রশ্মি প্রধান অক্ষের সহিত সমান্তরাল ভাবে এসে দর্পণের ওপর এ বিন্দুতে আপতিত হলে সেটি প্রতিফলনের পর ফোকাস বিন্দুগামী হয় বা ফোকাস বিন্দু দিয়ে যায়, হয়ে গেল। এরপরে কি হবে, অপর একটি আলোক রশ্মি পি বিন্দু থেকে নির্গত হয়ে বক্রতা কেন্দ্র দিয়ে গিয়ে দর্পণের উপর আপতিত হলে সেটি প্রতিফলনের পর পুনরায় একই পথে ফিরে যায়, হয়ে গেল। এই কথাগুলো কিন্তু বইতে আছে, লেখা যাবে। এরপরে কি লিখবো, যে দর্পণের, এরপরে লিখবো যে প্রতিবিম্ব হলো কি না স্মল পি স্মল, ঠিক আছে। এখান থেকে দেখ এই যে স্মল পি স্মল কিউ লিখলাম, এবারে এইখানে আমরা প্রমাণ যেগুলো লিখবো তার আগে আমি লিখে নিই যে প্রথমে আমাকে বল যে ও সি কি লিখতে পারি, ও সি মানে কি, ও থেকে সি পর্যন্ত দূরত্ব মানে কি, বক্রতা ব্যাসার্ধ। আচ্ছা বক্রতা ব্যাসার্ধ মানে আর, আর মানে কি 2f। দেখ আমাদের প্রমাণে কিন্তু 1/v প্লাস 1/u সমান 1/f আছে, আর কিন্তু নেই, তাহলে আমি আর লিখবো না, কি লিখবো 2f লিখবো। তাহলে ওসি সমান 2f তো লিখছি, কিন্তু সামনে প্লাস দেব না মাইনাস দেব, মাইনাস। কেন, দেখ আলোক রশ্মি এদিকে যাচ্ছে মানে ধনাত্মক এক্স অক্ষ কোন দিকে, এদিকে, আর আমি ও থেকে সি মাপছি মানে আমি যাচ্ছি কোন দিকে, ঋণাত্মক দিকে, এই জন্য মাইনাস। তাহলে ওসি কত হবে, -2f, ওসি সমান -2f, চিহ্ন আমি বসিয়ে নিচ্ছি আগে, ওসি সমান -2f, ঠিক আছে হলো, ওসি সমান -2f। তারপরে বস্তু কোথায় আছে, ও কিউ, ও কিউ হচ্ছে কি বস্তুর দূরত্ব, ও কিউ মানে আমি কি লিখবো -ইউ, বস্তুর দূরত্ব ইউ, কিন্তু কি লিখবো -ইউ, কেন কি আমি ওদিকে মাপছি, ঠিক আছে হলো। তারপরে তারপরে ও স্মল কিউ, ও স্মল কিউ মানে কি, স্মল কিউ মানে হচ্ছে প্রতিবিম্ব ওখানে আছে, তাহলে কি লিখবো -b, আর ও এফ কে কি লিখবো -f। এগুলো হচ্ছে চিহ্নে নিয়ম অনুযায়ী হচ্ছে প্রত্যেকটা। এটা পর্যন্ত ঠিকঠাক আছে কিনা বল, চিহ্নটা নিয়ে কোনো সমস্যা? তাহলে এই ছবি আঁকতে হবে প্রথমে, যদি অবতল দর্পণ পড়ে প্রথমে এরকম ছবি আঁকতে হবে, ছবি এঁকে যেগুলো লেখার প্রথমে কিছু লিখতে হবে এরকম, যে বস্তু কোথায় আছে, একটা আলোর রশ্মি সমান্তরাল ভাবে এলে কোন দিক দিয়ে যাবে, এগুলো সব লেখা হয়ে যাবে। তারপরে কি লিখতে হবে, যে চিহ্নের নিয়ম অনুসারে দিয়ে বাদ বাকি এগুলো লেখা হলো। এরপরে যে প্রমাণ আসবে এগুলো কিন্তু মুখস্থ রাখার কিছু প্রয়োজন নেই, কেন কি এগুলো এমনিতে বোঝা যাচ্ছে। এবারে যেটা মেন, এই মানে প্রমাণের মেন কোর পার্ট যেটা হচ্ছে সেটা কি লিখবো, যে এক্ষেত্রে সদৃশ্য ত্রিভুজের ব্যাপার আছে। প্রথমে আমাকে দেখে বল, ভালো করে দেখবি, দেখ এই যে একটা ত্রিভুজ হচ্ছে, এদিকে দেখাবি, এই যে ত্রিভুজটা হচ্ছে এইটা, মানে এখান থেকে শুরু করে এটা, আর এই যে ছোট একটা ত্রিভুজ, এটা দুজন কি হচ্ছে সম, এটা হচ্ছে কি না সর্বসম ত্রিভুজ হচ্ছে, এটা আর এটা সর্বসম বা সদৃশ, সর্বসম নয় সদৃশ্য। সদৃশ্য কেন হচ্ছে, সদৃশ্য হচ্ছে কারণ কি এখান থেকে আমরা প্রমাণও করতে পারি, তবে সদৃশ্য কেন এই প্রমাণ লাগবে না, ঠিক আছে। এবারে সদৃশ্য হলে কি হবে, সদৃশ্য হলে দেখ আমি লিখবো এখানে ত্রিভুজ, কোন কোন ত্রিভুজ, পি কিউ সি, দেখ ভালো করে পি কিউ সি, আর এখানে কি লিখবো এবং, এবং ত্রিভুজ স্মল পি স্মল কিউ সি, ঠিক আছে, পরস্পর
সদৃশ্য ত্রিভুজ, সদৃশ্য ত্রিভুজ হলো পরস্পর কি ত্রিভুজ হচ্ছে সদৃশ্য ত্রিভুজ। কি কি বললাম, এটা এটা হয়েছে, তারপরের বারে কি লিখবো, এটা আর এটা। বোঝা গেল? ছবি দেখ ভালো করে, এইটাই কিন্তু আগে মাথায় থাকা দরকার। এটা আর এটা সদৃশ্য হবে একবার, তারপরে এটা আর এটা সদৃশ্য হবে একবার। ঠিক আছে, এবার দেখ লিখবো কি, লিখবো আমরা যেটা, দেখ প্রথম কথা হচ্ছে কি নিচের যে লাইনগুলো আছে ওগুলোকে নিতে হবে। ভুলেও এই লাইনগুলোর অনুপাত লিখে দিই না, কেন কি এদের আমরা দৈর্ঘ্য জানি না। মানে কেউ যদি লিখে দেয় যে পিসি বাই স্মল পিসি, সে তাহলে ওখানে ফেসে গেছে। কেন? কেন কি এই দৈর্ঘ্য কোনো কাজেই লাগে না প্রমাণ করার ক্ষেত্রে। আমরা কোন দৈর্ঘ্যগুলো চাই, এই বরাবর, মানে প্রধান অক্ষের লাইন বরাবর যেগুলো হয়। তাহলে দেখ প্রথমে আমি যদি লিখি, আরেকটা হচ্ছে কি আমরা বড়দের উচ্চতা এটার সঙ্গে এটা যদি দেখ কি হচ্ছে, আমি যদি এটা বাই এটা করি এর বেলা, আর এর বেলা যদি আমি এটা বাই এটা করি, তাহলে দেখ পি কিউ সমান কিন্তু এ বি। দেখ ক্যাপিটাল পি কিউ বাই স্মল কিউ যদি একবার লিখি, তারপরের বারে আমি এটা আর এটার বেলা কি লিখবো, এ বি বাই পি কিউ, কিন্তু এ বি মানে তো ক্যাপিটাল পি কিউ। তাহলে ওর ক্যাপিটাল পি কিউ বাই স্মল পি কিউ আর এটার ক্যাপিটাল কি পি কিউ বাই স্মল পি কিউ, দুজন সমান সমান হবে। তাহলে আমি ওই দুটোকে এলিমিনেট করতে পারবো। ঠিক আছে, প্রসেস এটা। তাহলে দেখ প্রথমে এই দুজনের ক্ষেত্রে কি লিখবো, বড় ত্রিভুজের এই বাহু, দেখ বড় ত্রিভুজের পি কিউ বাই ছোট ত্রিভুজের স্মল পি স্মল কিউ সমান, দেখ বড় ত্রিভুজের আমি যদি লিখি সি কিউ, যদি আমি সি কিউ লিখি তাহলে এখানে কি লিখতে হবে, স্মল সি স্মল কিউ। 1 নম্বর সমীকরণ। বড় ত্রিভুজের ক্ষেত্রে ক্যাপিটাল পি কিউ বাই, মানে অ্যাকচুয়ালি কি রকম করা হয় এতে বুঝতেই পারছিস, এই কোণের বিপরীত বাহু এটা, এই কোণের বিপরীত বাহু এটা, এরকম। ঠিক আছে, তাহলে এটা হলো কি না পরস্পর সদৃশ্য ত্রিভুজ। ঠিক, আচ্ছা তোরা কিন্তু নিচে নিচে লিখে যাবি, আমি এই সাইডে লিখছি। ঠিক আছে, উত্তলের পাশেই লিখছি। এর পরের বারে কি লিখবো, এর পরের বারে লিখবো কোন কোন ত্রিভুজ, না ত্রিভুজ এ বি এফ, এ বি এফ এবং এবং ত্রিভুজ ত্রিভুজ স্মল পি স্মল কিউ এফ পরস্পর সদৃশ্য, পরস্পর সদৃশ্য। এবিএফ এবং স্মল পি স্মল কিউ এফ পরস্পর সদৃশ্য। কি লিখবো বল, এ বি, দেখ বড় ত্রিভুজের এ বি বাই ছোট ত্রিভুজের স্মল পি স্মল কিউ সমান, বড় ত্রিভুজের কি লিখবো, এফ বি বাই ছোট ত্রিভুজের কি লিখবো, এফ কিউ। ঠিক আছে, এফ বি বাই এফ কিউ। ঠিক আছে, দুটোকে ভালো করে লক্ষ্য কর, এর এটা বাই এটা, ওটার এটা বাই এটা হচ্ছে, ঠিক না? এরপরে তুই নিজেই বুঝে যাবি কি লেখা উচিত। কি লিখবো, যে এক্ষেত্রে পি কিউ সমান এ বি, দেখে বুঝে যাচ্ছে পি কিউ কেন না দুজনে সমান্তরাল, এবং পি কিউ আর এ বি দুজনেই কি হচ্ছে প্রধান অক্ষের উপর লম্ব। তাহলে সাইডে আমি লিখবো যে এখানে আমি লিখে দেবো কি না ক্যাপিটাল পি, দেখা যাচ্ছে ক্যাপিটাল পি ক্যাপিটাল কিউ বাই স্মল পি স্মল কিউ সমান এফ বি বাই এফ কিউ। সাইডে লিখে দিবি যেহেতু এ বি সমান ক্যাপিটাল পি ক্যাপিটাল কিউ, এ বি সমান ক্যাপিটাল পি ক্যাপিটাল কিউ। এটা হচ্ছে কি 2 নম্বর সমীকরণ, ঠিক না? 2 নম্বর সমীকরণ দেখ ভালো করে, এদিকে আর ওদিকে দুটো সমীকরণকে দেখ, এর ক্যাপিটাল পি কিউ বাই স্মল কিউ পি কিউ, এরও ক্যাপিটাল পি কিউ বাই স্মল পি কিউ, ঠিক না? তাহলে কি করব, এটা সমান সমান করে দিলে কি হবে, এটা সমান এটা হয়ে যাবে। হলে কি হবে, এই যে উচ্চতার যে ব্যাপারগুলো আছে এগুলো সব চলে যাবে, যা যা দৈর্ঘ্য আসবে সব দেখ এই লাইন বরাবর, সব এই লাইন বরাবর, মানে আমি ওখানে তখন ইউ ভি এফ বসাতে পারি। এরপরে কি লিখবি, দুটো ত্রিভুজ থেকে দেখ 1 ও 2 থেকে পাই
1 ও 2 থেকে পাই কি ছিল এটা সি কিউ বাই স্মল সি সি স্মল সমান এর কত হবে না এফ বি বাই এফ কিউ একদম এফ বি বাই এফ দুটি ত্রিভুজ থেকে এটা পাচ্ছে ফাইনাল এই জায়গায় আসতে হবে। আমরা যখন করতাম আমরা কিরকম মনে রাখতাম জানিস পুরো ছবি দেখে চট করে মাথায় এটা আসবে যে এটা এটা সমান হবে এটা এটা সমান হবে, ঠিক আছে। তো উচ্চতার লাইন তো সব এরকম যাবে, তখন আমরা এরকম ভাবতাম যে এর এটা বাই এর এটা সমান, এর এটা বাই এর এটা হবে, বাস পুরো প্রমাণ এই জায়গায় আটকে আছে। এখানে আসতে হবে, বাদ বাকি কথা তুই যে কোনো ভাবে করে নিতে পারবি, ঠিক আছে। কারণ কি বড় প্রমাণের ক্ষেত্রে সবসময় লক্ষ্য কিন্তু ওই জায়গায় রাখতে হবে কোনটা, দেখ এটা এটা আর এটা এটা সমান সমান হবে, এটা বাই এটা করবো যখন তখন কি হবে এর এটা বাই এর এটা সমান, এটার এফ বি বাই এফ কিউ হবে, বাস এই লাইনে আসতে হবে। এরপরে দেখ এরপরে সব ঠিক আছে, যেমন তুই সি কিউ কে তুই কিরকম লিখতে পারবি, দেখ সি কিউ কিন্তু কোনো দৈর্ঘ্য নয় যে ইউ ভি বা এফ এর আকারে লিখতে পারবি, তখন তুই কি লিখবি যে সি কিউ কে লিখবি ও কিউ মাইনাস ও সি। কেন ও কিউ লিখলে তুই কি লিখতে পারবি ইউ লিখতে পারবি, ও কিউ মানে কি বস্তু দূরত্ব, ও সি মানে কি বক্রতা ব্যাসার্ধ লিখতে পারবি, তাহলে সি কিউ কে লিখতে হবে ও কিউ মাইনাস ও সি লিখছি। তারপরে সি স্মল কিউ কে কিরকম লিখবো ও সি মাইনাস ও স্মল কিউ, ঠিক আছে। এফ কিউ কে কিরকম লিখবো ও কিউ মাইনাস ও এফ, ঠিক আছে। এফ বি যখন লিখতে যাবি তখন দেখ বি থেকে এফ কে লিখতে গেলে তুই কি এরকম লিখবি যে ও এফ মাইনাস ও বি, লিখতে গেলে সমস্যা কি হবে ও এফ কে তো তুই ফোকাস দৈর্ঘ্য লিখে নিতে পারবি, ও বি কে কি লিখবি, ও বি না তো বস্তুর দৈর্ঘ্য না তো ফোকাস দৈর্ঘ্য না কিছু, তাই না। তাহলে ও বিটা কিন্তু অ্যাকচুয়ালি এখানে একটা কথা লিখতে হবে যে যেহেতু আপতিত আলোক রশ্মি হচ্ছে উপাক্ষ রশ্মি, তাই আমি বলতে পারি কি যে এক্ষেত্রে এই আলোক রশ্মিটা কাছে পড়বে মানে মেরুর কাছে, অথবা এটাও বলা যেতে পারে যেহেতু দর্পণটি ক্ষুদ্র উন্মেষযুক্ত বি এবং ও বিন্দু খুব কাছে অবস্থিত, তাহলে আমি কি লিখতে পারি এফ বি কে আমি এফ ও লিখে দিতে পারি, বি এবং ও বিন্দু যদি খুব কাছে কাছে হয় এফ বি কে আমি এফ ও লিখে দিতে পারি। তাহলে আমি কি লিখবো যে যেহেতু এইখানে লিখতে হবে যেহেতু দর্পণটি ক্ষুদ্র উন্মেষযুক্ত প্রমাণ কিন্তু আলো চ্যাপ্টারে প্রমাণ কিন্তু একটু বড় বড়ই হবে, ঠিক আছে। যেহেতু দর্পণটি ক্ষুদ্র উন্মেষযুক্ত তাই আমরা কি লিখতে পারি, তাই এফ বি সমান এফ ও ধরা যায়, বাস শুধু এটুকু। এফ বি কে আমি এফ ও ধরবো, ঠিক আছে, এফ বি কে আমি কি ধরবো এফ ও, তাহলে কি হয়ে গেল এখানে সি কিউ স্মল কিউ এফ ও এফ কিউ, এত তো ঠিক আছে হয়েছে। এখনো ক্যালকুলেশন বাকি আছে, তাহলে দেখ পুরো প্রমাণ আরেকবার বলছি চোখের সামনে দেখ, একটা আলোক রশ্মি প্রধান অক্ষের সমান্তরাল আনতে হবে, ফোকাস দিয়ে যাবে, একটা আলোক রশ্মি কি হবে না বক্রতা কেন্দ্র দিয়ে যাবে, পুনরায় সেই পথে ফিরে যাবে, বস্তু প্রতিবিম্ব আর এখানে একটা লাইন টানতে হবে, ঠিক আছে। তারপরে কি করব এটা সদৃশ্য করে লাস্ট এখানে আসবে, তারপরে এখানে একটা অ্যাপ্রক্সিমেশন ধরতে হবে, ঠিক আছে হলো। এবারে কিন্তু আমরা কি করব মানগুলো বসাবো, বসানোর আগে কি কি করতে হবে দেখ সি কিউ কে কি লিখবি ওটা আগে লিখে ফেল, যে সি কিউ কে আগে লিখবো কি সি কিউ মানে দেখ ও কিউ মাইনাস ও সি, সি কিউ মানে কি ও কিউ থেকে ও সি বাদ দিলে যেটা হয়, আচ্ছা সি স্মল কিউ মানে কি ও সি থেকে ও স্মল কিউ বাদ দিলে যেটা হয়, সমান ও
ওএফ যেমন আছে থাক, ওএফ তো ফোকাস দৈর্ঘ্য লিখতে পারবো, ঠিক আছে। আচ্ছা এফ কিউ, এফ কিউ তাহলে কি লিখবো, ও কিউ থেকে ও এফ বাদ। এবারে চিহ্ন সহ মান বসাতে হবে, এবারে কি করতে হবে, চিহ্ন সহ মান বসাতে হবে। বা বল ও কিউ কে কি লিখবো, ও কিউ মানে কি, বস্তুর দূরত্ব, বস্তুর দূরত্বকে কি লেখা হয়েছিল, মাইনাস ইউ, মাইনাস ইউ, বস্তুর দূরত্বকে লেখা হয়েছিল মাইনাস ইউ, হয়েছে মাইনাস, এটা কিন্তু মাইনাস। ও সি কে কি লিখেছিল, মাইনাস টু এফ, একদম স্টেপ জাম্প করবি না, ঠিক আছে। ও সি কে কি লিখবো, মাইনাস টু এফ, ঠিক আছে, মাইনাস ও কিউ কে কি লিখবো, মাইনাস ভি, একদম। ও এফ মানে কি হচ্ছে মাইনাস এফ, ও কিউ ও স্মল কিউ মানে মাইনাস ভি, মাইনাস অফ মাইনাস এফ। দেখে দেখে লেখ ভালো করে, এইখানে একদম কোনো স্টেপ জাম্প করার দরকার নেই, পরপর করে লেখাই, ঠিক আছে। এবারে কি করবি, চিহ্নগুলোকে ঠিকঠাক করে নে, দেখ কি লিখবো, মাইনাস ইউ প্লাস টু এফ বাই মাইনাস টু এফ প্লাস ভি সমান মাইনাস এফ মাইনাস ভি প্লাস এফ। এবারে কাজ করবি কোনাকুনি গুণ, গুণটা নিজেরা কর, কোনাকুনি গুণ, চিহ্নের যেন একদম না ভুল হয়। দেখ কোনাকুনি গুণ করছি আমি, ঠিক আছে, দেখবি নিজের সঙ্গে মিলছে দেখবি না, দেখ আমি আমি দেখাচ্ছি, দেখ একবার আমি ডাইরেক্ট কোনাকুনি গুণ করছি, কিরকম দেখ, মাইনাস ভির সঙ্গে মাইনাস ইউ গুণ হলে কি হবে, ইউ ভি, দেখ মাইনাস ইউ মাইনাস ভি গুণ হলে কি মাইনাস প্লাস ইউ ভি, ঠিক আছে। আচ্ছা মাইনাস ভির সাথে টু এফ গুণ হলে মাইনাস টু ভি এফ, ঠিক আছে, অসুবিধা নেই। তাহলে মাইনাস ভির সঙ্গে দুজন গুণ করে দিয়েছি। এবার এফ, এফ এর সঙ্গে মাইনাস ইউ, তাহলে মাইনাস ইউ এফ, তারপরে কি হবে প্লাস টু এফ স্কয়ার, এত ঠিক আছে, সমান। এবার দেখ মাইনাস এফ মাইনাস টু এফ গুণ হলে কি হবে টু এফ স্কয়ার প্লাস টু এফ স্কয়ার, তারপরে কি হবে মাইনাস ভি এফ, মাইনাস ভি, ঠিক আছে। এখানে দেখ টু এফ স্কয়ার কেটে যাচ্ছে, ঠিক আছে, এর মতো হলো। এবার দেখ এটা হচ্ছে কিনা ইউভি, ইউভি এক সাইডে থাকবে আর ওই সাইডে চলে যায়, ইউএফ কে যদি ওই সাইডে নিয়ে যায় তাহলে কি হবে প্লাস ইউএফ, আর মাইনাস টু এফ ভিএফ কে যদি ওই সাইডে নিয়ে যায় তাহলে কি হবে প্লাস টু ভিএফ, আর ওই সাইডে ছিল একটা মাইনাস ভিএফ। তাহলে কি হলো ইউভি সমান, বা লিখবি, তোদের ক্ষেত্রে বা লেখাই উচিত, ঠিক আছে। তাহলে কি হলো ইউএফ প্লাস ভিএফ, ঠিক আছে, এত পর্যন্ত আসবে ইউএফ প্লাস ভিএফ। এরপরে একটা জিনিস করতে হবে কি, দেখ ফর্মুলা কি ছিল, 1/v প্লাস 1/u সমান 1/f, উভয় পক্ষকে ইউ ভি এফ দিয়ে ভাগ করে পাই, মানে পুরোটা একসঙ্গে কি লিখবো, উভয় পক্ষকে ইউ ভি এফ দিয়ে ভাগ করে পাই, উভয় পক্ষকে ইউ ভি এফ একসঙ্গে দিয়ে ভাগ করে পাই। চল উভয় পক্ষকে সবাইকে ইউ ভি এফ দিয়ে ভাগ করে দিই, ইউ ভি বাই ইউ ভি এফ সমান ইউ এফ বাই ইউ ভি এফ প্লাস ভি এফ বাই ইউ ভি এফ, কাটাকুটি হবে। এবার এই সাইডটা টোকা হয়ে গেছে, ডান সাইডটা সবার, ডান সাইডটা টোকা হয়ে গেছে সবার, এটা ঠিক আছে। দেখ ভাগ করলে কি হচ্ছে, দেখ এর ইউভি কেটে গেছে,
এর কি কি কেটেছে দেখ, ইউ কেটেছে, এফ কেটেছে, এর কি কেটেছে দেখ, ভি কেটেছে, এফ কেটেছে, ভি কেটেছে, এফ কেটেছে, তাহলে কি থাকবে 1/f সমান 1/v প্লাস 1/u, তাহলে 1/u প্লাস 1/v সমান 1/f, এটাই হচ্ছে প্রমাণ। প্রমাণিত যদি বলে যে দর্পণের সমীকরণ এটা হয় দেখাও, তাহলে প্রমাণিত। আর যদি বলে প্রতিষ্ঠা করো, তাহলে লিখতে হবে অতএব বা এটাই হলো দর্পণের সমীকরণ। দেখ অবতল উত্তল দর্পণ যেটা, সেটার বেলাও সেম, আমি সাইডে ছবি এঁকে রেখেছি, আমি দেখিয়ে দিচ্ছি, এটা লিখে নে পুরোটা। কাল কিন্তু আমি এই দুটো প্রমাণ কিন্তু ধরবো লিখতে, আমি আগের যেগুলো হচ্ছে কিছু জিজ্ঞেস করবো না, বাট এই দুটো আমি ধরবো, কেন কি পরীক্ষায় দিলে এই দুটোর মধ্যে যে কোনো একটা দেবে, ঠিক আছে। আচ্ছা, উত্তল দর্পণটা একবার দেখে নে কি হবে। দেখ সাইডে আছে, এখানে দেখ, এইখানে ত্রিভুজ দেখ ভালো করে, ত্রিভুজ দেখ ভালো করে, এই যে ত্রিভুজ দেখ, এদিকে তাকাবি, ত্রিভুজ দেখ, এই যে পিকিউ, পিকিউ থেকে কোথা পর্যন্ত নিয়ে যাব যে সদৃশ্য ত্রিভুজ হবে, দেখ এখান থেকে পিকিউ থেকে শুরু করে সি পর্যন্ত এটা একটা ত্রিভুজ, আছে এটা একটা ত্রিভুজ, তার সঙ্গে সদৃশ্য কোনটা হবে, এটা একটা ত্রিভুজ, বোঝা গেল, দুজন হলো সদৃশ্য, ঠিক আছে। তারপরের বারে কি হবে দেখ, তারপরের বারে হবে এ বির সঙ্গে এটা আর একটা এটা, তাহলে দেখ দুজনের বেলায় ছোটটা কিন্তু কাজ করছে, যেটা ওখানে কাজ করছিল, তাই না, সেম ক্যালকুলেশন হবে, এটা বাড়ি গিয়ে একবার করবি সবাই, ঠিক আছে, বাড়ি গিয়ে। এখানে আমি লিখে দিচ্ছি না হলে কোন কোন ত্রিভুজ, ত্রিভুজ সাইডে শুধু এটা লিখে নেই, ত্রিভুজ পি কিউ সি এবং ত্রিভুজ পি কিউ সি এবং এবং ত্রিভুজ স্মল পি স্মল কিউ সি, এটা সদৃশ্য হবে। দেন ত্রিভুজ এ বি এফ এবং এবং ত্রিভুজ স্মল পি স্মল কিউ এফ, দেখ দেখ একটা জিনিস বোঝার সব থেকে ভালো উপায় কি জানিস, এখানে যদি ক্যাপিটাল পি ক্যাপিটাল কিউ সি থাকে, এখানে স্মল পি স্মল কিউ সি হবে, মানে ক্যাপিটাল পি ক্যাপিটাল কিউ থাকলে এখানে স্মল পি স্মল কিউ হবে। আচ্ছা, তারপরে দেখ এ বি মানে ক্যাপিটাল পি কিউ হচ্ছে, এ বি এফ যদি হয় তাহলে স্মল পি স্মল কিউ এফ হবে এখান থেকে, ঠিক আছে। এইগুলো থাকলো, পরের দিন এটা আমি ফার্স্ট পড়া ধরবো, দেন অঙ্ক করব, তারপরে খেতে যাবো, ঠিক আছে, এটার উপরে অঙ্ক হবে। বাড়ি গিয়ে দেখ আমি কিন্তু পড়া ধরবো বলেছি, ঠিক আছে, বাড়ি গিয়ে কিন্তু এটা দেখে আসবো।